3 মিনিটের পথ 1 মিনিটে পাড়ি দিয়ে মেসে ফিরল আশা। পথের পেছনে ফেলে আসা মানুষগুলোকে দিয়ে এসেছিল কেবল চোখ ভরা কৌতূহল আর মন ভর্তি টলটলে বিস্ময়ে। দিকবিদিক ভ্রুক্ষেপ না করেই সে ছুটেছিল। পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সকল পার্থিব অস্তিত্ব যখন বিলীয়মান, তখন কি আর লোকে কি বলে তা দেখার সময় আছে? কিন্তু কই, অগ্নিতাপ কই? চারিদিক থেকে অগ্নিস্ফুলিঙ্গ হুঙ্কার দিয়ে পড়ছে না কেন? মনে মনে এমন প্রশ্ন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে মেসের দরজার সামনে এলো আশা। দরজা খোলা। ঘরময় হালকা পোড়া পোড়া গন্ধ অদৃশ্য জালের মতো ভেসে বেড়াচ্ছে। তার মানে নিশ্চয় কেউ এসেছে। কিন্তু কে? এই অসময়ে কেউ তো আসার কথা নয়। আশা মৃদু হৃৎকম্পে হালকা পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরের ভেতর সব ঠিকঠাক, আগের মতোই শান্ত এবং নীরব। এরপর নিজের ভেতর ধুকপুকানির মাত্রা বাড়িয়ে দিয়ে চেপে রাখা নিঃশ্বাসটা সবেগে ছেড়ে একছুটে গেল রান্নাঘরে, হাঁপাতে হাঁপাতে। দরজার সামনে গিয়েই সে দুপাশের চৌকাঠ ধরে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের মাঝামাঝি দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরা মধ্যবয়সী লোকটি। কি যেন নাম? আশার মনে পড়ে না। ও হ্যাঁ, ইসহাক, বাড়ির মালিক। এই অভব্য লোকটি এখানে কেন? আতঙ্কিত আশা কিছু বলার আগেই ইসহাক বলে উঠল, কি সুন্দরী! আর একটু হলে তো সবাইকে পুড়িয়ে মারতে। ভাগ্য ভালো, তোমার দেখা পাবার জন্য ছুটে এসেছিলাম। বলেই অসংযতবস্ত্রা আশার দিকে লোভাতুর এক দৃষ্টি নিক্ষেপ করে তাকালো ইসহাক। বুঝতে পেরে আশা তড়িঘড়ি করে লম্বা ওড়নাটা দিয়ে যথাসাধ্য নিজেকে ঢাকার চেষ্টা করে বলল, আপনাকে ধন্যবাদ। আমি নিচে গিয়েছিলাম একটু, ভুলে গ্যাস চালু রেখে গেছি। ইসহাক দুয়েক কদমে আশার দিকে এগিয়ে এসে বলল, শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে? হ্যাঁ, আজকে আগুন লাগলে সেটার দায় কে নিত? ভুল হয়েছে বলে মাথা নত করে আবারও আর চোখ তুলে তাকায় সে। ইসহাক দেত হেসে আরও এগিয়ে এসে বলল, এই বয়সে এমন ভুল হয়, কিন্তু সেই ভুলের মাসুল যেন অন্যকে দিতে না হয়। আশার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো এই লোককে খেদানোর জন্য। সে একটু সপ্রতিভ হয়ে চোখ তুলে বলল, নাদিয়া আসবে এখনই, আমাকে রান্না করতে হবে। নাদিয়ার কথা শুনে ইসহাকের দুরাত্মা সভয়ে কেঁপে উঠল। চোখ হল তার ভয়াকুল। সে মুখখানা একটু মলিন করে বলল, নাদিয়া মানে? ছেলে টাইপ মেয়েটা? হ্যাঁ। আশা লক্ষ্য করল লোকটির মুখে একটি আতঙ্কের ক্ষীণ রেখা পতিত হয়েছে। পল না গড়াতে তা প্রকটিত হল। ইসহাক ইতিউতি করে দ্রুত প্রস্থানোদ্যত হয়ে বলল, তাহলে আজ আমি যাই। যান, বলে আশা চৌকাঠের মুখ থেকে সরে দাঁড়াল। ইসহাক ত্রস্ত পায়ে আতিবিতি করে ঘর থেকে বেরিয়ে গেল। আশাবরী তার কালক্ষেপণ না করে নিজের অনাহুত ভুলের মাসুল দিতে 40 টাকা দামে ক্রয় করা আতরটা সারা ঘরে ছিটিয়ে দিতে প্রবৃত্ত হল। নতুবা এই তেলপোড়া গন্ধ তাকে সবার সামনে সীমাহীন নির্বোধ এক নারী হিসেবে অবলীলায় উপস্থাপন করবে। আতর ছিটাতে ছিটাতে আশাবরী বিড়বিড় করে জপতে লাগল, সব ওই গায়কের দোষ। সে সরি বলতে আসার আর সময় পেল না। আজকে যদি মেসে আগুন লাগতো আমি আপনার ঘরে আগুন লাগিয়ে দিতাম গায়ক। আপনার দামি দামি সব যন্ত্র পুড়ে ফেলতাম। আপনাকেও পুড়িয়ে মারতাম। এসব কেবল আশাবরীর মনের সাময়িক রোষের কথা। কিন্তু আশাবরী অন্তর্দেশ যত গর্জে কাজেকর্মে আদতে তত বর্ষে না, তা কারোরই অজানা নয়। বাস্তবে অভিনবের সামনে এই কথন উপস্থাপন করে নিজেকে স্বেচ্ছায় হাসির পাত্র নিশ্চয় আশা করতে চাইবে না। কিন্তু এখন সে বিষম দোটানায় পড়েছে। মনটা দুভাগে ভাগ হয়ে তাদের মধ্যে চলছে অবিরাম অন্তর্দ্বন্দ্ব। এক মন বলছে, দুলুকে পড়াতে যাওয়া উচিত, সে তো তার আচরণের জন্য অনুতপ্ত হয়েছে।
তখনই আবার অন্যমন ফোঁস করে ওঠে বলছে, তোর কি লাজলজ্জা নাই? এত বড় অপমানের কথা কি করে ভুলে গেলি? হ্যাঁ, কিন্তু এদিকে তার স্বার্থান্বেষী বেহায়া পেট বলছে ভিন্ন কথা। বেঁচে থাকতে হলে তোমার যাবতীয় লাজলজ্জা বিসর্জন দিয়ে মনের কথায় না চলে আমার কথায় চলো। লজ্জা, সম্ভ্রম, সে তো বিলাসীদের বস্তু। তুমি কেন ও তো অনাধিকার চর্চা করছো হে? সর্বোপরি আশা ঠিক করল সে পড়াতে যাবে কালই, আর ভুলেও ওই অসভ্য লোকটার ডেরার দিকে ফিরেও তাকাবে না। কি আর করার, সবই এই স্বার্থান্ধ উদরের কুৎসিত লীলা খেলা। এই নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সিংহভাগ মানুষই এই উদরের স্বরচিত লীলা খেলায় মত্ত। আজকের ঘটে যাওয়া অপ্রিয় ঘটনাটি আশাবরী কারো কাছেই বলল না, তারিনের কাছেও না। তারিনকে শুধু এটুকু বলেছে যে অভিনব তাকে ডেকে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। শুনে তারিন আনন্দের আতিশয্যে গদগদ হয়ে তখনই শুরু হল অভিনবের স্তবগান। আশাবরী বাধা দিল না, নীরস মুখে কেবল গায়কের শালঙ্কার প্রশংসা শুনতে লাগল। কয়েক জায়গায় অবশ্য ভালো লাগল না তা নয়, বরং শুনে মনে মনে বেশ পুলকিত হল। কিন্তু তারিনের উত্তরোত্তর স্তুতিবাক্যের হঠাৎ কোনো একটা প্রসঙ্গ ধরে আশাবরী অসম্মত হয়ে বলে ওঠল, কচু, ঠোঁটকাটা লোক একদম। সরাসরি বলল, আমার গায়ে নাকি গন্ধ। কেমন অস্বস্তিকর ব্যাপার ভাবো একবার। আরে না, তোমাকে বোধহয় একটু স্নেহ করে তাই তোমার সঙ্গে এমন করে। তাছাড়া বলা ঠিক না, তুমি একটু বোকা বোকা আচরণ করো তো তাই একটু মজা করে। আশা আর কিছু না বলে চুপ করে থেকে কি যেন ভাবে অনন্যমনা হয়ে। তারিন আবারও বলে যায়, আর তুমিই বা কেমন মেয়ে? দেশের এত বড় স্বনামধন্য গায়ক, তরুণ রাজনীতিবিদের সঙ্গে দেখা করতে যাচ্ছ, একটু পরিপাটি হয়ে যাবে না? শেষ কথাটা তারিন আশার কাঁধে মৃদু চাপড় দিয়ে বলল। আশা চমকভাঙা গলায় শুধু বলল, হু, ওহহ ধুর, সুযোগই পায়নি। জগতে ঘটনার চেয়ে রটনা বেশি। সেখানে জনপ্রিয় কোনো ব্যক্তি হলে তো কথাই নেই, আজ এটা তো কাল ওটা। এই নিয়ে জল্পনা কল্পনার আদিঅন্ত থাকে না। কিছু অসাধু নিউজ রিপোর্টাররা নিজেরা দাঁতে দড়ি দিয়ে না থাকার জন্য জনপ্রিয় মানুষদের ছোট ঘটনাকে তিলকে তালে রূপ দেয়। ভুলে গেলে চলবে না অভিনব একজন জনপ্রিয় বা কিছু লোকের অপ্রিয় ব্যক্তি নানা কারণে। তাকে নিয়েও রটনা আর কানাকানির শেষ নেই। এবারও সেরকম কিছু ঘটে গেল। ঘড়ির বড় কাঁটাটি সকাল 10টা ছুঁই ছুঁই। বাইরে ঘন কুয়াশার শামিয়ানা কোমল রৌদ্রকিরণ গ্রাস করে নিয়েছে ধীরে ধীরে। গাছের পত্রপল্লবে জমে থাকা শিশির উষ্ণ হতে শুরু করেছে সবে। অভিনব কোনো মতে বিছানা ছেড়ে উঠে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ধীরে সুস্থে। ঢাকায় তার রুটিন আলাদা। এখানে নিজস্ব রুটিনে চলতে গেলে অনেক আহুতি দেওয়ার প্রশ্ন উঠে আসে, যা অভিনবের দ্বারা সম্ভব নয়। 3 দিন আগে দেশের বিভিন্ন সারির তারকাদের একটি বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনবকে আমন্ত্রণ করা হয়েছিল। বছরের সেরা, জনপ্রিয় গানগুলো থেকে তার একটি গান মনোনীত হয়েছে বিধায় তার এখানে আসা। এই গান নিয়ে অবশ্য সে অতটা আশাবাদী নয়, তবু এমন একটা স্থানে নিজের শূন্যতাটা সমজদারদের বেশ হতাশ করবে এবং সে প্রশ্নবিদ্ধ হবে নানান জায়গায়। কাজেই তার আশা নিরাশা দিয়ে কিছু আসে যায় না। খানিক বাদে বাড়ির কেয়ারটেকার এসে নিশ্চুপে সকালের নাশতাটা দিয়ে গেল। অভিনবের তাড়া নেই। সে সময় নিয়ে নাশতা করতে করতে পুরো দিনের ছকটা একবার এঁকে নিচ্ছিল মনে মনে। এখান থেকে সোজা সুরকার সালাউদ্দিনের বাসায়, সেখান থেকে দুপুরে বিজ্ঞাপনের জিঙ্গেল করতে যাওয়া, এরপর সন্ধ্যায় টুংটাং কলিং বেলের শব্দে ভাবনায় ছেদ পড়ল তার। সে তেলচুকচুকে নাশতাটা হাতে নিয়েই অর্ধেক চিবোতে চিবোতে দরজা খুলতে গেল।
ছিটকিনি মুক্ত করে দরজা নিজের দিকে টানতেই পরিচিত একটা মুখ উদ্ভাবন করল অভিনব। টিভি অভিনেত্রী যুথিকা ফারহানা। যেমন সুন্দরী তেমনি সাপের মতন তেজস্বিনী তার চালচরিত্র। অভিনবের সঙ্গে মোট ৬টি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছে সে। অধুনা একটি ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে। তাতে অভিনবের ২টি প্লেব্যাক গান রয়েছে। অভিনব এখন সেই মুভির গানেই ভয়েস দিতে যাচ্ছিল স্টুডিওতে। যদিও দুজনের মধ্যে যোগাযোগ খুব কমই হয়, তবু অভিনবের সঙ্গে তার সম্পর্কটা আক্ষরিক বন্ধুর মতোই। যা হোক, অভিনব এই অসময়ে তার উপস্থিতিতে একটু বিব্রত হলেও সম্ভাষণ করতে ভুলল না। সে হর্ষোৎফুল্ল হয়ে বলল, এসো এসো। তা হঠাৎ তুমি কোত্থেকে উদয় হলে? আছো কেমন? যুথিকা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আছি ভালো। তুমি কেমন আছো? বেশ আছি। তোমার প্রথম মুভির থিম সংয়ে কণ্ঠ দিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম মাত্র। এই মাত্রই তোমার কথা মনে হয়েছিল। অনেক দিন বাঁচবে তুমি। কথাটা বলে অভিনব সোফায় বসল। যুথিকাও বসল তার মুখোমুখি সিঙ্গেল সোফাটায়। ২ হাত ২ হাতলে রেখে আয়েশি ভঙ্গিতে বসে বলল, আমাদের নেক্সট মিউজিক ভিডিওটার খবর কি অভি? যেটা ছোটখাটো একটা শর্ট ফিল্ম হবার কথা ছিল। হা, এসেই কাজের কথা। তুমিই তো সারাদিন কাজ কাজ করো। আমি বললেই দোষ? কি, আজকে বেশ মন ভালো মনে হচ্ছে। যুথিকার চোখে কৌতূহল নাচল। হ্যাঁ, তা একটু ভালোই। তাহলে যে কারণে এসেছিলাম সেটা না বলি? তোমার প্রফুল্ল মন দীর্ঘস্থায়ী হোক। অভিনব হেলান দিয়ে বসেছিল। সে তাড়াতাড়ি সিধা হয়ে বসে আঙুল নেড়ে বলল, নো নো, কিউরিসিটি বাড়িও না আমার। বলো কি কারণ? তোমার হোয়াটসঅ্যাপে আমার এসএমএস চেক করো। সকাল সকালই দিয়েছিলাম। অনলাইনে আসনি বোধ হয়। মুখেই বলো না। না, ওখানেই দেখো। অগত্যা অভিনব পকেট থেকে ফোনটা হাতে নিল। আর চোখে বার কয়েক যুথিকার দিকে তাকাতে তাকাতে ফোনের ডাটা অন করে যুথিকার টেক্সট চেক করল। যুথিকার ইনবক্সে ঢুকতেই ভেসে ওঠল দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার অনলাইন নিউজ লিঙ্ক। তাতে ভোল অক্ষরে হেডলাইন দেওয়া, কল্পনার জগৎ ছাড়িয়ে অভিনব যুথিকার বাস্তবিক জুটি। এরপর কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে রইল। নিউজটির আগাগোড়া পড়ে পলে পলে তার নানান মুখবিকৃতি ফুটে উঠতে লাগল। একসময় সে চাপা গর্জন করে ওঠল, এটা কি? যুথিকা আলাভোলা একটা ভঙ্গি করে কাঁধ উঁচিয়ে দুহাত দুদিকে প্রসারিত করল। আমি জানি না বলেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অভিনবের আত্মসংযম প্রবল। বিশেষত এসব সূচাগ্রের মতো সংবেদনশীল বিষয়ে সে একটু বেশিই সংযমী। তার বেশ জানা আছে, আজকের চিমটি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া অদূর ভবিষ্যতে তার জন্য হুকমির প্রস্তর কঠিন দেয়াল গড়ে তুলবে, যা তার পথকে অপ্রতিরোধ্য আর কণ্টকাকীর্ণ করে তুলবে। তা ভেবেই সে যথাসম্ভব মাথা ঠান্ডা করে দাঁড়াল। বলল, বেশ, অন্বেষণ পত্রিকার বিনোদন ডেস্কের সঙ্গে আমার কিছুটা পরিচয় আছে। কোন রিপোর্টার এটি করেছে এবং কে ছিল এর পেছনে সব বের করছি আমি। আর তুমিই বা এত নির্লিপ্ততা কিভাবে এই ভিত্তিহীন নিউজ শুনে? শেষোক্ত বাক্যটি তির্যকভাবে তাকিয়ে যুথিকার দিকে প্রয়োগ করল অভিনব। যুথিকা জবাবে ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে অভিনবের সামনে এসে দাঁড়াল। অভিনবের ওই ঘনজোড়া ভ্রুর নিচে অস্থির অথচ দীপ্যমান চোখ দুটোর দিকে সেকেন্ড কয়েক একদৃষ্টে তাকিয়ে থেকে মোহিত স্বরে বলল, তোমার মতো সৃজনশীল মানুষ যদি মানুষের মনের কথাই পড়তে না পারে তবে তো তোমার ইহজীবন বৃথা।
অভিনব বুঝতে না পেরে চোখ পিটপিট করে ঈষৎ মাথা বাঁকিয়ে বলল, কি বলতে চাইছ? স্পষ্ট করে বলো। ও ছোট করে ও শব্দটি আওড়াল সে। এবার বোধহয় সমস্ত তার বুঝে এলো। তবুও নিশ্চিত হতে পারল না। নিজের অজ্ঞতা নিজেই জাহির করতে সে তৎক্ষণাৎ ব্যস্ততা দেখিয়ে সামনে থেকে সরে যেতে যেতে বলল, সামান্য কয়েকটা কালো অক্ষরের লেখা আর কিছু মানুষের নিষ্ফল গুঞ্জন আমার জীবনে এতটুকুও প্রভাব ফেলবে না তা জেনে রেখো। ইত্যবসরে যুথিকার চোখ খুব দ্রুতই ছলছল করে ওঠল। এমন নীরব অগ্রাহ্য সে কখনো কোথাও হয়নি। অদ্যাবধি সে এই মানুষটাকে বুঝতে পারল না, বুঝাতেও পারল না কোনো উপায়ে। নাকি সে বুঝেও বুঝে না তাও স্পষ্ট নয়। সমস্ত ব্যাপারটা কুহেলিকাচ্ছন্ন তেপান্তরের মতোই ঝাপসা ও দুর্বোধ্য। অভিনব বরণর জন্য জুতা পায়ে গলাতে গলাতে বলল, চুপ করে আছো যে? আমি যখন নিশ্চিন্ত হলাম, তুমি তখন আবার কি নিয়ে চিন্তিত হলে? যুথিকা ওষ্ঠপুট প্রসারিত কৃত্রিম হাসার চেষ্টা করে বলল, কিছু না। রিপোর্টারের সঙ্গে ঝামেলা করে জলঘোলা করো না ব্যাপারটা। তারা চমকপ্রদ যা পায় তাই ছাপায়। ওতে ওদের কি দোষ? অভিনব এবার কপট হাসি হেসে উবু হয়ে জোতার ফিতে বাঁধতে বাঁধতে মাথাটা হালকা উত্থিত করে বলল, ওদেরই বা এমন খবর দিল কে? তুমি? যুথিকা চমকাল, ইত্রেতর দৃষ্টি বিনিময় হল। সে দৃঢ় গলায় অস্বীকার করে বলল, আমি কেন দিতে যাব? পাগল নাকি? আচ্ছা চলো এবার যাওয়া যাক। এতদিন পর এসেছ। আপ্যায়ন করতে পারলাম না বলে দুঃখিত। যুথিকা মিষ্টি হাসল। সেই হাসির শুভ্র মেঘের অন্তরালে তার ভেতরকার মলিনতাটাও বোধ করি কিছুটা ঢাকা পড়ে গেল। হাসিটা বজায় রেখেই সে বলল, ঠিক আছে, সমস্যা নেই। সেদিনই সোশ্যাল মিডিয়ায় বর্ষর একটা স্ট্যাটাস দিয়ে বিষয়টা পরিষ্কার করল অভিনব। মূল বক্তব্য এই যে, তাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। যা প্রচার করা হচ্ছে তা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন। এবং এমন অসার কথা রটনাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। শেষ বাক্যটা নিছক লোক দেখানো কথা মাত্র। অভিনব ইতোমধ্যেই বুঝে নিয়েছে কাজটি কার দ্বারা ঘটেছে, কে এর মূল হোতা। কারণেই সে অতটা গুরুতরভাবে দেখছে না ব্যাপারটা। নতুবা তার কাছ থেকে ছাড় পাবার কথা ভাবাও যে অন্যায়। যুথিকার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কটা গড়ে উঠেছে একসঙ্গে নানান কাজের মাধ্যমে। দীর্ঘ বছরের সম্পর্ক। সেটা সে যেমন নষ্ট করতে চায় না, তেমনি যুথিকার ভাবনাকে আশকারা দেবার কথাও মাথায় আনতে পারে না। তার মনের গহীন কুঠুরিতে যে অভিনবের জন্য অন্য স্থান ছিল তা আজই জানতে পারল সে। অভিনব নিতান্ত বোকা নয় বলেই কৌশলে এড়িয়ে গেছে পুরো ব্যাপারটা। এমন ভরং ধরেছে যেন তার কিছুই বোধগম্য হয়নি। সেই তো ভালো। সব বুঝেও অবুঝের মতো থাকার মধ্যে আলাদা একটা আনন্দ নিহিত থাকে। অভিনব সেই আনন্দের আরও কি আস্বাদন করছে এখন। আর যাই হোক, যুথিকার মতো তেজি এবং চটপটে নারীর সঙ্গে বন্ধনে জড়ানো তার পক্ষে অসম্ভব। সর্বোপরি সেও ৮-১০টা বাঙালি পুরুষের মতো স্বাভাবিক সংসার চায়, যেখানে যুথিকার মতন মেয়েদের স্থান প্রায় নন্নরে। পুরো একটা সপ্তাহ নিরুপদ্রবে টিউশনিতে আসা যাওয়া করল আশা। তার কানে উড়ু খবর এসেছে গায়ক নাকি ঢাকায় গেছে বিশেষ কোনো কাজে। ব্যাস, এই কয়দিন আশা কোনো কুণ্ঠা ছাড়াই তেতলায় গিয়ে দুলুকে পড়িয়ে এলো নিজের মতো করে। নিজের অফুরন্ত অবসরের কারণে একটু বেশি সময় ধরেই পড়াল। দুলু বেশ অস্থির স্বভাবের মেয়ে, এক অক্ষর পড়ে তো ৩ অক্ষর কথা বলে, নানান প্রশ্ন উত্থাপন করে অতিষ্ঠ করে তুলে অল্পতেই। আশাবৃর মতো অল্পভাষী মেয়ের কাছে এমন ছাত্রী পড়ানো বিরক্তিকর বোধ হলেও অন্যদিকে আশা বরাবরই সহিষ্ণু প্রকৃতির মানুষ।
ফলস্বরূপ অল্পদিনেই দুলু তার বশীকৃত হল আর হরেক রকম উপঢৌকনের লোভে দারুণভাবে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। পড়াশোনার হাল হকিকত দেখে সবাই খুশি হল। আলী সাহেব মনে মনে বেশ গর্ববোধ করলেন। তার পছন্দ কখনো খারাপ হতেই পারে না। প্রায় 10 দিন পর অভিনব ফিরে এলো চট্টগ্রামে, নিজের বাসায়। যা অনুমান হয়েছিল তাই হল। সেরা মিউজিক অ্যাওয়ার্ড উঠেছে অন্য একজনের হাতে। এতে সে বিন্দুমাত্র বিচলিত হয়নি। বরং ভুলক্রমে অ্যাওয়ার্ডটা তার হাতে চলে এলে বিচারকার্য গোজামিলপূর্ণ হয়েছে বলে লোকে জানত। কিন্তু চট্টগ্রাম এসেই আশাবরীর সফলতার কথা শুনে ভালো লাগল তার। সে মনে মনে ভাবল, যতটা অপদার্থ ভেবেছিলাম অতটা আসলে নয়। যাক, সরি বলাটা তবে সার্থক হল। কিন্তু সেদিন ওভাবে পালিয়ে যাওয়ার বিষয়টা আজও ঠিক হৃদয়ঙ্গম হল না তার। কে জানে, হয়তো আবারও কোনো অঘটন ঘটিয়ে এসেছিল। হঠাৎ মনে পড়াতেই আগোপিছ না ভেবে দৌড় লাগিয়েছে। ব্যস্ততম 10টা দিন ঢাকায় পার করে ফেরার পর সেখানকার রুটিন অনুসারেই পরদিন সকাল সকাল উঠে পড়েছিল অভিনব। বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে বেরোতি দুলু হঠাৎ কোত্থেকে উড়ে এসে টানাহেচড়া শুরু করে দিল। মামা, এসো। মা তোমাকে ডাকছে নাশতা করতে। এসো, 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 হাতছাড়া পিঠা বানিয়েছে তোমার জন্য। আসো না তাড়াতাড়ি। জ্বালা, ফ্রেশ হবার সময় তো দাও। নাকি আধোয়া মুখে খাবো? দুলু তেরোছাভাবে কোটিতে 2 হাত ঠেকিয়ে মাথাটা ঈষৎ বঙ্কিম করে জহুরি গলায় বলল, আধোয়া মুখে খেতে হবে না। তুমি ফ্রেশ হয়ে আসো। ঠান্ডা হয়ে গেল তো। অভিনব অতিদ্রুত ফ্রেশ হয়ে তেতলায় গেল। তার অতি পছন্দের খাবার হাতছাড়া পিঠা। এই নামই বলা হয় চট্টগ্রামে। মূল নাম কি কে জানে? অকপটে স্বীকার করতেই হয়, মায়ের বানানো পিঠা থেকে বোনের বানানো পিঠা একটু সুস্বাদু। অনেকদিন পর বেশ তৃপ্তি নিয়ে খেতে লাগল অভিনব। ঠিক সেই সময় অর্থাৎ খাওয়ার মাঝপথেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করল আশাবরী। অভিনব তাকিয়ে দেখল এখনো নিকাব খরিদ করা হয়নি তার। ওড়না দিয়েই কাজ চলছে কোনো মতে। অভিনব সোফায় বসে সুমুখের গোল টিপয়ের ওপর প্লেট রেখে তৃপ্তিপূর্ণ খাওয়া চালিয়ে যাচ্ছিল একাধারে। আশাবরীকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল, বসো। তুমি না বিকালে পড়াতে আসো? অভিনবের চোখের ইশারায় দেখিয়ে দেওয়া স্থানে বসে আশা স্বভাবসিদ্ধ মিনমিনে গলায় বলল, আজকে একটু কাজ আছে বিকালে। এতটুকু বলে আশা একটু থামল, ঢোক গিলল, এরপর আর চোখে তাকিয়ে একটু ইতিউতি করে বলল, আপনাকে পেয়ে ভালো হলো। আমার কয়দিনের জন্য ছুটি লাগবে। কেন? আমার বোন রাইসার বিয়ে। গ্রামের বাড়িতে যাব। অভিনব সরু চোখে তাকিয়ে বলল, ওখানে গেলে তোমাকে ফিরতে দিবে? আমার সঙ্গে তারিন আছে। ওদের বাড়িতেই থাকব আমি। সমস্যা হবে না। আর আমি লুকিয়ে যাব। আবার লুকিয়েই ফিরে আসব। অভিনব এবার নিশ্চুপ ফিক করে হেসে ওঠে বলল, জীবন মরণ রিস্ক নিবে, তবুও বিয়ে খাওয়াই চাই, হ্যাঁ? জবাবে আশাও একচিলতে হেসে জবাব দিল, না তা না, ও হয়তো স্বামীর সাথে বিদেশে চলে যাবে। তাই শেষ একবার দেখা করতে চেয়েছে। কিভাবে ফিরিয়ে দিই? অভিনব এই প্রথম ঘরছাড়া মেয়েটাকে দেখে দম বন্ধ করা মুগ্ধতায় চুপ করে গেল। এত সুন্দর করে হাসার চাইতে তো ওই গোমরামুখী শ্রেয়। কি দরকার 9 মাসে 6 মাসে একবার নয়নচকর হাসি দিয়ে যত্রতত্র মানুষকে আবিষ্ট করে তোলার? আশা এই অপ্রিয় প্রসঙ্গ এড়ানোর কোনো উপায় না দেখে প্রসঙ্গ ঘুরানোর চেষ্টায় বলে ওঠল, আপনার প্রেমিকা কিন্তু খুব সুন্দর। ওনার একটা নাটক দেখেছিলাম আমি। আপনাদের গানগুলাও দেখেছি।
কথাটা কানে উঠতেই আকস্মাৎ অভিনবের মনটা বিষাদের তিক্ত প্রতিক্রিয়ায় ছেয়ে গেল। সে হাতের পিঠাটা প্লেটে ছেড়ে দিয়ে বিরক্তিভরা চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, খুব সাহস বেড়েছে না? কে আমার প্রেমিকা? কে? গলার স্বর শুনে আশা চুপ মেরে গেল ভয়ে। উত্তর না পেয়ে অভিনব ধমকে ওঠে বলল, বলো। ধমক খেয়ে আশা চমকে কেঁপে উঠে বলল, নাম জানি না, কিন্তু চিনি। দেখতে সুন্দর। আবার চোখ গোল গোল করে ভ্রুভঙ্গি করল অভিনব। আশা একেবারে ভয় লজ্জায় আটুবাটু হয়ে বলল, আপনিই তো জিজ্ঞেস করলেন, মাফ করবেন। ভুল হয়েছে। হু বলেই অভিনব উঠে গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। আশা পেছনে থেকে ডাকতে চেয়ে সাহসে কুলাল না। শুরুতে এখানে এসেই গায়ককে দেখতে পেয়ে সে ভেবেছিলাম তার আর্থিক অসুবিধার কথা তাকে বলবে। অন্য কাউকে বলা না গেলেও উনাকে নির্দ্বিধায় বলা যেত যে এই মাসের মাসোহারাটা তার একটু আগেভাগেই চাই। আর কেউ জানুক আর না জানুক গায়ক তো জানে সে কতটা সহায়হীন এই শহরে। কিন্তু সব জলে গেল তার অযাচিত অসংলগ্ন অনুষঙ্গ উত্থাপনের কারণে। এবার সে বিয়েতে যাবে কি করে? তার হাতে তো কানাকড়িও নেই। মরে গেলেও সে দুলুর আম্মাকে প্রথম মাসেই অগ্রিম টাকা চাওয়ার কথা বলতে পারবে না। নিজেকে নিজে গাল দিতে লাগল আশা। এমন সময় দুলুর আম্মা অর্থাৎ অভিনবের বোন এলো বসার ঘরে। তিনি এসেই বললেন, আজ সকালে আসলে কেন আসা? কাজ ছিল? ও আচ্ছা। দুলু তো এ ঘরে আসতেই রাজি না। ঠিক আছে, আমি ধরে আনছি শয়তানটাকে। খাও না, নাশতা খাও, অনেক রয়ে গেছে এখনো। অভি চলে গেল কেন? তোমার সঙ্গে রাগ করে? সে কি কেন? ছেলেটা এত রগজটা। ইত্যাদি ইত্যাদি কথোপকথন শেষে দুলুর আম্মা মেয়েকে গ্রেপ্তার করতে গেল। আশা তখন গুম হয়ে বসে থেকে আনমনে অভিনবের ফেলে যাওয়া পিঠার টুকরোটা অজ্ঞাতবশত তুলে নিয়ে তাতে কামড় বসাল। কামড় বসানোর ন্যানোসেকেন্ড আগে সে লক্ষ্য করল এটি গায়কের আধ খাওয়া পিঠা। কিন্তু ততক্ষণে হাত আর পেছনে ফিরল না। মুখগহ্বরে ঢুকে গেল। নাককপাল একসঙ্গে কুঁচকে সে গা শিরশির ভাব নিয়ে পিঠাটা গিলে ফেলল। খারাপ লাগল না, বরং তাতে একটু মিষ্টি মিষ্টি সুগন্ধ পাওয়া গেল। অভিনবের গায়ের সুগন্ধ, যা সবসময় তার আশপাশকে মোহিত করে রাখে। এর আগে আহত অবস্থায় অভিনবের ঘামের ফোঁটা গিলেছে, আর আজ তার আধখাওয়া পিঠার টুকরো। আরও কি কি খাওয়ার বাকি আছে কে জানে। ছি। দুলুকে ঘণ্টাখানেক পড়ানো শেষে আশা যখন বেরিয়ে যাচ্ছিল আশপাশ না দেখেই, অভিনব তখন তার নিজ হাতে তৈরি ফুলবাগানে পাইপ সংযোগ করে পানি দিচ্ছিল। আজকের দিনটা অবসরে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে সে। বাড়ির মূল গেটের আগে গণ্ডাখানেক জায়গায় অভিনব ফুলবাগান করেছিল বছর এক আগে। মাঝে মধ্যে তার পরিচর্যা করা হয়। পিচঢালা রাস্তাটা ধরে আশা গেটের দিকে এগিয়ে যাচ্ছে দেখে অভিনব গলা ছেড়ে ডাকল, আশাবৃ, এদিকে এসো। শীতকুয়াশা তখনও জেকে বসে আছে শহরের দালানের রন্ধ্রে রন্ধ্রে। কনকনে শীতের নিজেকে শ্রেষ্ঠ জাহির করতে নীড় ছেড়ে অ্যাডালোডাল করছে পাখপাখালিরা। এখন থেকে ওকন উড়ে বেড়াচ্ছিল ধূম্রজালের মতে মিহি কুয়াশার দল। কখনো বা ইলশেগুড়ি বৃষ্টির মতো ওপর থেকে ভূতলে নামছে কুজ্ঝটিকারা। আশার শীত করছিল। ফিনফিনে বোরখা আর সেমিজের সুতো ভেদিয়ে দংশন করছিল বোবা শীত, কাঁপন তুলছিল ঠকঠক করে। অভিনবের ডাক শুনে এগিয়ে এলো সে। অভিনবের গায়ে একটি কালো লেদারের জ্যাকেট, ভেতর থেকে উকি দিচ্ছে সাদা রঙা একটি টি শার্ট। গাছে পানি দিতে দিতে সে এক পলক আশার দিকে তাকিয়ে বলল, আমার সামনে বুঝে শুনে বুদ্ধিমানে মতো কথা বলবে, ঠিক আছে? তাহলে তো আর ধমকাই না তোমাকে। যা হোক, শীতের কাপড় পরনি কেন?
আশা তৎক্ষণাৎ কি যেন বলার জন্য মুখ খুলল, পরক্ষণেই আবার চুপ করে গিয়ে আন্ত হয়ে ছোট করে বলল, নেই। অভিনব একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ নামিয়ে নিল। তার নিজেরও আলমারি ভর্তি নানান দেশীয় শীতের কাপড়ে ঠাসাঠাসি। যখন হাতে যেটা ওঠে সেটাই গায়ে গলিয়ে দিয়ে ছুট দেয় গন্তব্যে। আর এরা ভোরের হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের মধ্যে কাঁপতে কাঁপতে টিউশনিতে আসে। প্রকৃতির এ কেমন খেলা! একজনকে দিয়েছে তো দিয়েছে, আলমারি ভর্তি দিয়েছে। আর অন্যজনের যে আলমারিটিও নেই সেদিকে প্রকৃতির ভ্রুক্ষেপহীন। কি হতো যদি পৃথিবীর সব সম্পদ সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হতো? কোনো দরিদ্রতা স্পর্শ না করত মানুষকে। বোকার মতো প্রশ্ন জাগে অভিনবের মনে। আম্মাকে বলে আমার থেকে একটা নিয়ে নাও, আমার অনেকগুলো পড়ে আছে, ভাবনাচ্যুত হয়ে বলে অভিনব। কিন্তু তার কথায় আশা কেন জানি অপমান বোধ করে। অথচ অপমান করার কোনো উপযুক্ত রসদ উক্ত কথাটায় আছে বলে তার মনে হয় না। তবুও তার খারাপ লাগে। উপরন্তু প্রস্তাব অগ্রাহ্য করার একটা ছুতো পেয়ে সে বলে, না থাক, ছেলেদের কাপড় আমি কিভাবে পরব? অভিনব কিছু একটা বলতে চাওয়ার আগেই আশা বলে, আপনাকে তখন বলতে চেয়েছিলাম। এতটুকু বলে আশা সসংকোচে কথা থামিয়ে দেয়। অভিনব সন্নিগ্ধ চোখে তাকিয়ে কথা এগিয়ে দিয়ে বলে, লজ্জা পেয়ে লাভ নেই, বলে ফেল। কি? টিউশনির টাকাটা অগ্রিম চাই, তাই তো? বলে বিজ্ঞের মতো নাক তুলে হাসল অভিনব। আশা সবিস্ময় ঈষৎ লজ্জিত হয়ে বলল, আপনি কি করে জানলেন? হা হা, আমি কি টিউশনি করিনি ভেবেছ? আমার প্রথম গিটারটা আমার টিউশনির টাকায় কেনা বুঝেছ? তাই আচরণ দেখেই বুঝেছি তুমি কি চাইছ। আমার লাগতো না, বিয়েতে যাব তো। এক কাজ করো, স্টুডিওর পাশের ঘরটাতে ঢুকে বড় খাটটার বালিশের পাশে একটা মানিব্যাগ আছে, ওটা নিয়ে এসো। যাও, আমি যেতে পারবো না। পায়ে কাদা, বলে নিজের পঙ্কিলময় পায়ে দিকে ব্যঙ্গময় দৃষ্টিতে তাকালো সে। আশা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এত অল্পতেই সে আশাকে বিশ্বাস করে তার ঘরে একাকী অনুপ্রবেশে সম্মতি দিল? এ যেন সহজে বিশ্বাসযোগ্য মনে হল না আশার। আজব চিজ। যাও না ভাই, টাকা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। ধমক শুনে আশাবৃ শশব্যস্ত হয়ে নড়চড়ে সেখান থেকে প্রস্থান করল এবং খুব তাড়াতাড়ি কাজ সমাধা করে মানিব্যাগ সমেত ফিরে এল। অভিনব জলসিক্ত দুই হাত পকেট থেকে রুমাল বের করে মুছে নিয়ে মানিব্যাগ থেকে ৫টা হাজারি টাকার নোট আশার দিকে বাড়িয়ে দিল। নোটগুলো এলোমেলোভাবে হাতে ধরে ভ্রুকুটি করে আশা বলল, এতগুলা কেন? কৌশলী অভিনব চামড়ার ভারী মানিব্যাগটা পকেটে পুরতে পুরতে বলল, ৪,০০০ টাকা সম্মানী, আর ১,০০০ টাকা দুলুকে বশীকরণের পুরস্কার। আশাবরী আজকের দিনে দ্বিতীয়বারের মতো তার নয়নচকর হাসিটা হেসে আপ্লুত গলায় বলল, ধন্যবাদ, যাই তাহলে। যাও, বলল অভিনব। আর দৃষ্টিতে মুগ্ধতা যোগ করে তাকালো এক পলক। আশা খুশি মনে ছোট ছোট পদে হেঁটে বেরিয়ে গেল। আজ বিকালে রাইসার জন্য গিফট কিনতে যাবে তারিন আর সে। এতদিন বিয়ের তারিখটা যতই এগিয়ে আসছিল আশার দুর্ভাবনা ততই পাল্লা দিয়ে বাড়ছিল। এবার গায়কের সহায়তায় অর্থের দুশ্চিন্তাটা তবে ঘুচল। এবার দেখা যাক গ্রামে তার জন্য কি বিপদ পেতে রয়েছে। শহুরে শীতের সন্ধ্যা। কুমড়োর ফালির মতো একটুকরো কুয়াশাচ্ছন্ন চাঁদ ঝুলে আছে মেঘমাখানো আকাশের গায়ে। তারকারাজির বিশেষ আড়ম্বর নেই। অগণিত মানব মস্তকের ভিড়ের মধ্যেও সর্বত্র বইছে শিরশিরে হিমেল হাওয়া। হাওয়ায় জোর নেই, তবে প্রাণ আছে।
আশা আর তারিন নিউ মার্কেটে এসেছে রাইসা এবং তাদের নিজেদের জন্য কিছু কেনাকাটা সেরে নিতে। তারিন অবশ্য ঠিক করেছে রাইসার বিয়েতে নিউ মার্কেটের সস্তা দ্রব্য সে দিবে না। ওর জন্য মল থেকে উপহার কিনে নিবে দুজনেই। শীতের দিনে নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে নতুন করে প্রাণসঞ্চার হয়। ৩-৪ মাস অবিরত বিকিকিনি চলে বেশ উৎসবমুখর পরিবেশে। বিক্রেতাদের মুখে তৃপ্তির হাসি লেগে থাকে নিশিদিশি। আশা আর তারিন রিকশা থেকে নেমে ভাড়া মিটাল। আশপাশটা গমগম করছে নানা শ্রেণীর লোকদের আনাগোনায়। ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করে খাবার সামগ্রী বিক্রি করছে ভ্রাম্যমাণ কিছু দোকান। কখনো সখনো ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে তারা ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। মোড়ের এক কোনায় ভাপা পিঠা বিক্রেতার ধুম চলছে। তার একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ ব্যস্ত ভঙ্গিতে শর্টকাট তৈরি চটপটি বিক্রি হচ্ছে। এর 2 গজ দূরে গ্যারে বসেছে চটপটি ফুচকার দোকান সারি। সব জায়গাতেই ক্রেতাদের ভিড়, বিক্রেতার ব্যস্ততা। নিষ্কর্মে বসে নেই কেউ। ওরা দুজন ঠিক করল কেনাকাটা শেষে এখান থেকে কিছু খেয়ে নিবে। টুকিটাকি কথা বলতে বলতে ওরা ঘুরে ঘুরে বিভিন্ন দোকান দেখল। এরপর অপ্রশস্ত, আঁকাবাঁকা, লম্বা গলিটার ভিতর দিয়ে যাত্রা শুরু করল মানুষের ভিড়ের মাঝে। দুপাশের দোকানগুলোতে কাপড়চোপড় ঘেটে দেখতে দেখতে এর মাঝে অসতর্ক আর উদাসীন আশাবরীর ব্যাগটা নিজের হাতে নিয়ে নিয়েছে তারিন। কে জানে কখন কি অঘটন ঘটে। মেয়েটার হাতে কিছুই নিরাপদ নয়। কষ্টে উপার্জিত টাকাগুলো বেহাত হলে একেবারে জবস্থব হয়ে পড়বে সে। ঘণ্টা আধেক ঘুরতে ঘুরতে আশা নিজের জন্য অল্প দামে একটা শীতলাঘব চাদর আর ঘন কালো নিকাব কিনে নেয়। নিকাবের মাথায় সুন্দর একটা ফুল বাসানো। চাদরটা কম দামি হলেও আশার খুব পছন্দ হয়। কালো রঙের ওপর কি নিদারুণ শৈল্পিক সব নকশার কারসাজি। কিন্তু এতক্ষণ পরেও তারিনের কেনা হয়নি কিছুই। যাই কিনতে যায় তাতেই একটা খুঁত বের করে সেটা রেখে আসতে হয় তাকে। আশা ভাবে, এই ভীষণ খুঁতখুঁতে স্বভাবের মেয়েটা বড় শপিংমল পেছনে রেখে এখানে এলো কেন কে জানে। একের পর এক দোকান পেছনে ফেলে তারিন জামাকাপড় মেলে মেলে দেখতে লাগল। এর মধ্যেই হুট করেই কলেজের সেই বোবা ছেলেটার সঙ্গে দেখা হয়ে গেল। কি যেন নাম? সায়েম। মুখভর্তি দাড়িগোঁফ ছেঁটে ফেলায় প্রথমে আশা চিনতেই পারল না। সে নিজ থেকে এসেই হাত নেড়ে ফিলহাল জানতে চাইল আঙুল নেড়ে নেড়ে। এই ভিড়ের মধ্যে ফোন বের করে টাইপ করার ঝামেলাটা সে করল না। উপায় না দেখে আশা ওর আঙুলের ইশারা মৃদুমন্দ বুঝে বুঝে উত্তর দিতে লাগল। ছেলেটা আঙুল নাচিয়ে তার ভাষায় বলল, কি অবস্থা? তুমি এখানে হঠাৎ? কিছু বাজার করতে এসেছিলাম। আপনি? আমার বাসা তো এখানেই। ওই তো সামনে। যাবে আমার বাসায়? আমার আম্মা খুব ফ্রেন্ডলি। তোমার কথা বলেছিলাম ওনাকে। 10 আঙুলের কথাগুলো আশার বুঝতে কষ্ট হচ্ছিল। সে আঙুলগুলোর দিকে ডবডব করে তাকিয়ে বুঝার চেষ্টা করছিল। আর উত্তর দিচ্ছিল, না, যাব না। আমার ফ্রেন্ড আছে। আরও কাজ আছে আমাদের। আচ্ছা, দেখা হয়ে ভালো লাগল। অনেক দিন দেখিনি। রেজাল্ট কবে দিবে জানো তো? ওদিকে দোকানের ভেতর তারিন ডাকছিল একটা ফুলহাতা শীতের জামা দেখার জন্য। আশার চকিতে মনোযোগ চ্যুত হয়ে গেল। সায়েমের আঙ্গুলি সংকেত তার মাথায় ধরল না। সে উত্তর না দিয়ে আচ্ছা যাই বলে তারিনের কাছে ছুটে গেল। তারিন বিভিন্ন কোণ থেকে ঘুরে ফিরে একটা জামা সুমুখে উত্তোলন করে দেখছিল। আশা বাইরে থেকে দোকানের অন্দরে পৌঁছাতেই তারিন এগিয়ে এসে, দেখি তো বলে আশাকে ঘুরিয়ে দিয়ে পিঠের সঙ্গে জামাটি সেটে ধরল। আশা নড়েচড়ে হতভম্ব হয়ে বলল, আমার সব কেনা হয়ে গেছে। এটা দেখে কি হবে? এটা আমার পক্ষ থেকে তোমার শীত উপহার।
উহু, না করো না। সব সময় তো আর চাদর জড়িয়ে থাকতে পারবে না। মেসের মধ্যে এটা পরতে পারবে, 3 পিসের ওপর ভালো মানাবে। অগত্যা শীত জামাটা আশাকে গ্রহণ করতেই হল। অহেতুক অপারগতা দেখিয়ে তারিনকে রাগান্বিত করে তোলার কোনো মানেই হয় না। কালকের যাত্রাটা সুষ্ঠুভাবে নিষ্পন্ন হওয়া চাই। এর আগে এমন কিছু করা উচিত হবে না যাতে তারিন আবার বেঁকে বসে। আনুমানিক আরও ঘণ্টা 1 ঘুরে টুরে পুরো নিউমার্কেট ছষে বেরিয়ে কুটোকাটা অনেক কিছুই ক্রয় করে ঝুলিতে ভরল তারা। রাইসা অঙ্গসজ্জা পছন্দ করে ভীষণ, অন্যকে সাজাতে সিদ্ধহস্তও বেশ। কিছুদিন শখের বশে পার্লারেও গিয়েছিল এক দুস্থ বান্ধবীর সাথে। আশা রাইসার জন্য একটা কসমেটিক্স বাক্স আর মোটামুটি দামের একটা চকচকে শাড়ি কিনল। যদিও এটা তার মাথায় আছে যে এই শৌখিন খরচের জন্য মাসের শেষাশেষি একটু আর্থিক টানাপোড়েনে নিমজ্জিত হতে হবে। তবু উপায় নেই। খালি হাতে যাবার মতো ছোট আত্মাও তার নেই। রাইসার উপঢৌকন সামগ্রী তারা বাইরের মার্কেট থেকেই কিনল। শেষে আশার মেসে রান্না করতে হবে ভেবে তারা আর টানা না করে লোকসমাগমে মুখরিত একটা রেস্টুরেন্টে কিছু হালকা নাশতা খেয়ে নিয়ে মেসে ফিরে গেল। এটা করে প্রায় 1,500 টাকা ইতোমধ্যেই হাতবদল হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়েই কাজ সারা। মাস শেষে ভাড়া আর খাওয়া খরচ কোত্থেকে জোগাড় করবে তা ভাবলেই আশা যেন অকুলদরিয়ায় থই হারিয়ে ডুবে যায়। মেসে ফিরে গিয়েই তারিন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, কিন্তু আশার বিরাম নেই। সে তড়িঘড়ি করে রান্নার জোগাড়যন্ত্র করে ভাত তরকারি চুলোয় চড়িয়ে দিতে ব্যাপৃত হল। খানিক পর কাজকর্মের চাপ যখন লঘু হয়ে এলো আশা তখন তারিনকে ডেকে নিয়ে নাদিয়ার কাছে গেল একসঙ্গে। এই মাসের ম্যানেজার যেহেতু সে, কাজেই সব বিষয় তার জ্ঞাতব্য। নাদিয়া উপর হয়ে কি একটা বই পাঠ করছিল, পা দুটো আনমনে উপরে নিচে দুলিয়ে দুলিয়ে। ওদের দুজনকে একসাথে আসতে দেখে ভ্রু কুঞ্চন করে মুখে অবর্ণনীয় একটা ভঙ্গি করে আবার বইয়ে চোখ রাখল সে। কিন্তু ভাব দেখেই বোঝা দুঃসাধ্য নয় যে তার এক কান এদিকেই খাড়া। রুমে ঢুকেই পাশের একটি তোশকের ওপর পা গুটিয়ে বসে আশা অনিমেষ কণ্ঠে বলল, আপু, আমি 4-5 দিন রান্না করতে পারবো না, বাড়িতে যেতে হবে। মূল ব্যাপারটা বুঝতে পেরে সে এবার একলাফে উঠে বসে ডগমগ করে তাকিয়ে তোরতরে গলায় বলল, কেন? ওখানে কি? তাহলে আমরা খাবো কি? উপোস থাকব? আশা গুছিয়ে কিছু একটা বলতে যাবে ঠিক তখন তারিন স্বভাবমতো খিটখিট করে বলে ওঠল, বুয়া যে মাঝে মধ্যে হাওয়া হয়ে যেত তখন কি উপোস থাকত সবাই? থাকত না। তাহলে এখনো থাকবে না উপোস? আমরা ব্যবস্থা করেই যাব। হঠাৎ তারিনের মধ্যস্থতায় নাদিয়া ক্ষুব্ধ হয়ে বলল, তুই মাঝখানে মাতব্বরি করিস কেন? রান্না কি তুই করিস? তারিনও নাছোড়, সেও একইভাবে বলল, তুমি নরম কাউকে পেলে তাকে নিয়ে খেলতে পছন্দ করো, তাই মাতব্বরি করতে হচ্ছে। আশা যদি সবকিছুতে উচিত জবাব দিতে পারত তাহলে আমার এখানে থাকার প্রয়োজন ছিল না। নাদিয়া ততোধিক ক্ষুব্ধ হতে গিয়েও শেষ পর্যায়ে পৌঁছে দাঁতে দাঁত পিষে আত্মসংবরণ করে বলল, ঠিক আছে, ভালোভাবেই প্রশ্ন করলাম। আমাদের কি হবে? কারোর হাতেই রান্না করে খাওয়ার মতো সময় নাই। তারিন নেয়াকরির মতো কিছু বলে দেবা আশঙ্কায় আশা তাড়াতাড়ি উন্মুখ হয়ে বলল, আগে যে বুয়াটা ছিল সে এখনো পাশের মেসে রান্না করে। তারিন তাকে বলেছে কয়েকদিন রান্না করে দিতে। সে কাল থেকেই আসবে, এরপর আমি আসলে সে চলে যাবে। আমিই তাকে টাকা দিয়ে দিব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। ওই বুড়ির রান্না খেতে পারি না। বলতে বলতে সে নাক শীতকাল। এরপর উত্তরের অপেক্ষা না করে আবারও উপর হয়ে শুয়ে পড়ল বইটা হাতে নিয়ে। আশা মনে মনে খুশি হয়ে ভাবল,
এ কথা তো তার ভালো রান্নার প্রশংসারই অস্পষ্ট ইঙ্গিত বহন করে, যা নাদিয়া সুস্থ মস্তিষ্কে কখনোই মুখ ফুটে প্রকাশ করার দুঃসাহস করত না। তবুও একজনকে তুচ্ছাতিতুচ্ছ করা প্রশংসা আশাকে টানল না, বরং বিমুখ করল। তারিন 2 বছরের পুরনো বয়োজ্যেষ্ঠ বুয়ার রন্ধনশিল্পকে অবজ্ঞার কারণে ভীষণ সংক্ষুব্ধ হল। সে তির্যক বিরক্তিভরা কটাক্ষে গুনগুন করে কি যেন উচ্চারণ করে সেখান থেকে প্রস্থান করল। আশা উপর হয়ে নির্বিকার পা নাচাতে থাকা নাদিয়ার দিকে একপলক দৃষ্টিপাত করে তারিনের পিছু পিছু বেরিয়ে গেল। মানুষ যখন বর্তমানে ভালো কিছু পায়, অতীতের মহামূল্যবান রত্নও তখন নিষ্প্রভ হয়ে চোখে ধরে। এমনি হয় সব ক্ষেত্রে। একটা লোক এসেছে অভিনবের কাছে। তুলি বারবার তার দেখা করার সুপারিশ নিয়ে অভিনবকে বিরক্ত করছে। অভিনব ফোনে কানে কারো সঙ্গে জরুরি বাক্যালাপ করছিল নগরীর শীতার্তদের নিভৃতে কম্বল বিতরণের বিষয়ে। যদিও সে উদারচেতা, তবুও এর আগে সে এমন উদ্যোগ নেয়নি কখনো। সেদিন আশাবরীর শীতবস্ত্রহীনতা তার উদার মনের আরও একটি গুরুত্বপূর্ণ দ্বার উন্মুক্ত করেছে। শুধু সে একাই নয়, তার সৌদ্ভাবিত সংগঠন থেকেও যথাসম্ভব অ্যামাউন্ট আসবে। এসব বিষয়ে পরামর্শ হচ্ছিল তাবর ব্যক্তিদের সঙ্গে। মাঝখানে তুলি বারবার এসে অপরিচিত কোনো একটা লোকের আগমনের কথা বলছিল। তখন অভিনবের মনে হল, এই মেয়েটা কিছুদিন বাড়িতে ছিল তাতেই ভালো ছিল, এসেই বিরক্ত করা শুরু করেছে। পরে কথা বলার অঙ্গীকারবদ্ধ হয়ে ফোনটা রাখল অভিনব। এরপর তুলির দিকে তাকিয়ে বলল, আসতে বলো, বলে সে নিজেই সোফার এক কোণে বসে পড়ল। মিনিট আধ পর একটা দোহারা গড়নের সদ্য যৌবনপ্রাপ্ত যুবক ঘরে প্রবেশ করল ধীরে ধীরে। অভিনব তাকে বসতে বলল। সে গা ছেড়ে দিয়ে অবিনয়ী ভঙ্গিতে বসল, চোখ সরু করে জিজ্ঞেস করল, আপনিই অভিনব তাহমিদ? শুনে অভিনব ভ্রুভঙ্গি করল, কিন্তু ভদ্রতার হাসি মুখে ঝুলিয়ে রেখে বলল, কোনো সন্দেহ আছে? এবার বলুন, কেন দেখা করতে চেয়েছেন? আশা কোথায়? অভদ্র আর অনুসন্ধানী গলায় বলে ওঠল লোকটা। অভিনব শুরুতে বুঝতে না পেরে বলল, কোনো আশা। পরক্ষণেই তার মাথায় এলো দুলুর সফল টিউটর আশাবরীকে সংক্ষেপে আশা বলে ডাকা হয়। কিন্তু আশার সন্ধানে এখানে আসার মানে কি? অভিনব পুরো ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত মাথায় খেলিয়ে দেখল একবার। আশার বাড়ি থেকে পালানো, ট্রেন দুর্ঘটনার পর অভিনবের সঙ্গে পত্রিকায় অনাকাঙ্ক্ষিত অর্ধমুখ ছবি ফাঁস হওয়া, এরপর অনন্যোপায় হয়ে অভিনবকে সব জানানো, এবং সর্বশেষ এই বাড়িতে তার নিয়মিত আনাগোনা। অভিনবের আর কিছুই অবিদিত রইল না। ব্যাপারটার আদ্যোপান্ত এবার পরিষ্কার। এবার ধুলিমলিন ঘটনাটা ঘষামাজা করে একটু তকতকে করতে নিতে সে জিজ্ঞেস করল, ওহ, চিনেছি, আশাবরীকে আপনার কি দরকার? আপনি কে? আমি জহির, ওর ভাই। নিজের পরিচয় দিতে একটু গলা কাপল তার। হ্যাঁ, এবার অভিনবের কাছে সমস্তটা ক্লেধীন কাকচক্ষু জলের দিঘির তলানির মতোই সুস্পষ্ট আর পরিষ্কার। সে বলল, ওহহ, ওর কোনো ভাই আছে বলে তো জানতাম না। যাই হোক, নাইস টু মিট ইউ। আপনি এবার আসতে পারেন, আমার কিছু কাজ আছে। বলে একটু ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে হাতঘড়িটা ঘুরিয়ে দেখল অভিনব। সঙ্গে সঙ্গে লোকটিও দাঁড়িয়ে গিয়ে উদ্ধত গলায় বলল, আমি জানি আপনার কাছে আসার সন্ধান আছে। বলুন ও কোথায়? অভিনব রঘুর চিত্তে ভাবল, একে একটু বাজিয়ে দেখা যাক। বলল, আশাবরী তো আমার ঘরেই আছে। ওর জন্য পাত্র দেখেছি। বিয়ে দিয়ে দিব। সুখে থাকবে, সময়মতো দাওয়াত পৌঁছে যাবে তার ভাইদের কাছে। আর ক্ষমতা থাকে তো এখান থেকে নিয়ে যেও। জহিরও ধা করে দাঁড়িয়ে গিয়ে বলল, ওকে আমি নিয়ে যাবি। দেখি আপনি কিভাবে ওর বিয়ে দেন। আমি মামলা করব আপনার নামে। মামলা?
ফুঁসে ফুঁসে শেষের কথাগুলো বলল জহির। মামলাটা তোমাদের গ্রাম আদালতে করো, তাহলে কিছুটা লাভবান হতে পার। এতটুকু বলে সে 2 কদম হেঁটে গিয়ে দারোয়ানের উদ্দেশ্য হাঁকুনি দিয়ে বলল, দারোয়ান কাকা, এদিকে এসো। লোকটাকে বের করে দাও। চেহারাটা চিনে রাখো, আর কখনো ঢুকতে দিবে না। দরজার বাইরে তুলি দাঁড়িয়েছিল। সে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? তেমন কিছু না, পরে বলছি। দারোয়ান আদেশ পালন করতে লাঠি নিয়ে দৌড়ে এলো। জহিরের ক্রোধ ফুলে ফেপে একাকার। অভিনব তার দিকে তাকিয়ে স্মিতহাস্যে বলল, যাও, এবার সারা দুনিয়া বলে বেড়াও অভিনবের বাসা থেকে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানুষও একটা সমালোচনার বস্তু পাবে। অনেকদিন দেশে চমকপ্রদ কিছু হচ্ছে না। বস্তুত অভিনব জহিরকে দেখেই বুঝতে পেরেছে সে হাটে হাড়ি ভাঙার মতো আদমি সে নয়, বরং বুদ্ধিমান কিছুটা। নিরালায় নিজের স্বার্থদ্বারে নিরন্তর কাজ করে যাওয়ার মতো মানুষ সে। অভিনবের এই এক সুপ্ত প্রতিভা, যাকে ইংরেজিতে হিডেন ট্যালেন্ট বলা হয়। কোনো লোকের সঙ্গে আন্দাজে একটি ধারণাটা খুব দ্রুতই অকাট্য সত্য বলে প্রমাণিত হয়। মধ্যবয়স্ক দারোয়ান জহিরকে ঠেলেঠুলে বের করতে পারল অবশেষে। এর মধ্যেই সে আচ্ছামত নানান হম্বিতম্বি আর অশ্রুতপূর্ব গ্রাম্য খিস্তিখেউড়ের বান ছুঁড়েছে একের পর এক। অভিনবের মুখে কৌতুকের হাসি, তুলি বিস্ময়ে স্তব্ধ। সে আবারও জিজ্ঞেস করল, এই লোক এমন গালিগালাজ করল কেন ভাইয়া? অভিনব মূল ফটকের দিকে নিষ্পলক তাকিয়ে বলল, আমি খ্যাপে গেলে মানুষের আসল রূপ দেখা যায়। এর আসল রূপ দেখার প্রয়োজন ছিল আমার। তুলি কিছুই বুঝতে পারল না, তবুও এমন ভরং ধরল যেন সবকিছুই সে বুঝে নিয়েছে। অভিনব কিছুক্ষণ কুঞ্চিত কপালে কি যেন ভেবে হঠাৎ তুলির দিকে তাকিয়ে বলে ওঠল, তুলি, তুমি যাও, আশার মেস চিনো না? ওকে গিয়ে বলো যে চট্টগ্রাম ছেড়ে যেন আপাতত কোথাও না যায়। তুলি বলল, ওর মেসে তো আমি যাইনি। ডান পকেটে অভিনবের ফোন বিপ করে কেঁপে ওঠল আবার। সে গভীর পকেট থেকে বাঁ হাতে ফোনটাকে ঠেলে ওপরে তুলে ডান হাতে নিয়ে এক পলক স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মোর্শেদের কাছে পাবে ঠিকানা। ও গিয়েছিল একবার, বলেই ফোনটা রিসিভ করে কানে চেপে ধরে ঘরে প্রবেশ করল। জহিরের সর্বাঙ্গ তেতে রইল আরও বেশ কিছুক্ষণ। এত বড় দুঃসাহস তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া! ওই 2 টাকার গায়ক কি করতে পারত তার কোমরে গুজে রাখা ছুরিটা দিয়ে ফস করে তার গলাটা কেটে দিত? কিছুই করতে পারত না। সদ্য জবাই করা মুরগির মতো থোপথপ করে তোড়পাত। আর কিচ্ছু না। উত্তপ্ত মেজাজে খুলশির অভিজাত রাস্তার এফোরোফোর ঘুরঘুর করে নিজের বর্তমান করণীয় চিন্তা করতে লাগল সে। কালেভদ্রে রাস্তার প্রান্ত ধরে হেঁটে যাওয়া বড়লোকের মেয়েদের কুনয়নে তাকিয়ে চোখ জুড়াল। কিছুক্ষণ পর সে ঠান্ডা মেজাজে ভাবল, 2 দিন পর তার বোনের বিয়ে। মা কুলসুমা জানিয়েছে এখন তাকে সেখানে প্রয়োজন। বড় ভাই মনির কোনো কাজের লোক না। ঘরের বড়রা নাকি গাধা টাইপ হয়। মনিরও তাই। গত 1 সপ্তাহ ধরে আসার খোঁজে চট্টগ্রামে এসেছে সে। এবার ফিরে যাওয়া দরকার। বোনটা তার অস্থির হয়ে আছে এত সব আয়োজন ভাইকে পাচ্ছে না দেখে। শেষমেশ উচ্চাভিলাষী আর উগ্রপন্থী জহির বোনের বিয়ের কথা ভেবেই আর দেরি না করে ফেরার বাসে চড়ল। আর ভাবল, এই অহংকারী গায়ককে পড়ে সাইজ করা যাবে। ঘণ্টা দেড়েকের মধ্যেই শহরের তীব্র যানজট উতরে তুলি উদ্দিষ্ট ঠিকানায় অভিনবের বার্তা নিয়ে পৌঁছল। কিন্তু এই পর্যায়ে কার্যসিদ্ধি হল না। আশা আর তারিন ইতোমধ্যেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেসে কেউ ছিল না, সবাই বাইরে। বুয়া কেবল রান্না করছিল একাকী। তাকে এই খবর দেওয়া নিষ্ফল।
কাজেই কুস্তিতে পরাভূত দক্ষ সৈনিকের মতো ভারী মুখে ফিরে গেল তুলি। যদিও সে সৈনিকও নয়, কুস্তিবাজও নয়, কিন্তু ব্যর্থ বার্তাবাহক হিসেবে এমন তিক্ত অনুভূতি তাকে ঝংকৃত করল। তুলির মুখে এই খবর শুনে অভিনব তৎক্ষণাৎ চিন্তিত হল বটে, কিন্তু পরক্ষণেই বিভিন্ন কর্মপ্রসঙ্গে এই কথা বেমালুম ভুলে গেল। এমন হাজারো ছোট ছোট দুশ্চিন্তায় জর্জরিত অভিনবের সারাটা দিন। আজ এর সমস্যা তো কাল ওর সমস্যা, কিন্তু এত সব দুশ্চিন্তাকে বুড়ো আঙুল দেখি নিজের গা এ নিজে চলে সে। এ অহংকারও নয়, উদাসীনতাও নয়, শুধু নিজেকে প্রফুল্ল রাখার অঘোষিত পন্থা। সকাল সকালই বেরিয়ে পড়েছিল আশা আর তারিন। তারিন তো সেজেগুজে একসা। নিজের গ্রামের বাড়িতেই তো যাচ্ছে, এমন সাজুগুজু করার কি দরকার? আশার এমন উক্তিতে তাকেও প্রসাধনের প্রলেপ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিল তারিন। কিন্তু আশা তার অবস্থানে অনড়। অঙ্গসজ্জার আধিক্য তার অতটা পছন্দ নয়। হবেই বা কেমন করে? রাইসার পক্ষ থেকে সুযোগ এলেও এত সব উপভোগ করার পরিবেশ আর মনন তো কখনো হয়নি তার জন্য। সুবিধাবঞ্চিত নামটা এখন অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবুও সে যে একেবারে নিরস তাও নয়। দুর্ঘটনার সময় অভিনবের দেয়া থ্রিপিসটা সে পড়েছে। কম ব্যবহৃত হওয়ায় সেটি এখনো নতুন রয়ে গেছে। কই খারাপ তো দেখাচ্ছে না, বরং অন্যান্য সময় থেকে বেশ দীপ্ত দেখাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেমতো বদলে যথারীতি মুখে নিকাব আর গায়ে বোরকা গলিয়ে দিল। সাবধানের মার নেই। হোক না, রাইসা আর তারিনদের বাড়ির মধ্যে যোজন যোজন দূরত্ব। আশার পালিয়ে যাবার খবর নিশ্চয় পুরো গ্রামে রাষ্ট্র হয়ে গেছে। বাসস্ট্যান্ডে পৌঁছে ওরা নির্ঝঞ্ঝাটে টিকিট কেটে বাসে চড়ে বসল। বাস ছেড়ে দিল গন্তব্যে। তখন আশা তারিনকে এই বিষয়ে বলল, তারিন, আমি পালিয়ে এসেছি সেই খবর নিশ্চয় এলাকার সবাই জানে। আমাকে তোমার বাড়ির লোকজন দেখে তো চিনতে পারবে। কেউ যদি গিয়ে বলে দেয়? প্রকৃতপক্ষে আশা বাইরে যতটা দৃঢ়বদ্ধ, ভেতরে ঠিক ততটাই শঙ্কিত ছিল এই যাত্রা নিয়ে। এটা ঠিক যে রাইসা চিত্তচাঞ্চল্যে বশীভূত হয়ে আশাকে তার বিয়ের দিন দেখতে চেয়েছিল, কিন্তু পরে ওর বিপদ অগ্রসর হচ্ছে বুঝতে পেরে 2 দিন আগেও নিষেধ করেছিল গ্রামে আসতে। সে জানিয়েছিল জহির সবদিকে হন্যে হয়ে খুঁজছিল আশাকে। এরপর থেকে আশা সিদ্ধান্তহীনতায় লটপটে অবস্থায় ছিল। শেষে একরোখা হয়ে মনের মধ্যে শঙ্কা নিয়েই এই যাত্রায় মতো দিয়েছিল। তারিন যাবে আর আশা মুখভার করে বসে থাকবে, সে হবে না। বিপদ আল্লাহ দেন, তিনিই আবার উদ্ধার করবেন, আগে কিংবা পরে। এটাই তার মনোভাব। তারিন একটু ভেবে বলল, এভাবে তো ভেবে দেখা হয়নি। তাছাড়া আমাদের গ্রামের বাড়িতে শুধু চাচারা থাকে। দাদা দাদি সেই কবে আকাশের তারা হয়ে গেছে। আমাদের ঘরটা খালি, আমরা ওখানেই থাকব। সবাই তো জানে যে আমি পালিয়ে এসেছি। যারা চিনত না তারাও চিনে গেছে। তারিন দাঁতে অধর চেপে ধরে চিন্তা করল একটু। বলল, আচ্ছা তাহলে আমরা বাসস্ট্যান্ডে নেমে ওখানে একটা হোটেলে থাকব একটা রাত। এরপরের দিন আমি গিয়ে পরিস্থিতি বুঝে আসব। আশা তাও একটু সন্দিহান গলায় বলল, ঠিক আছে। মনির ভাই জানলে কিছু হবে না, কিন্তু জহির ভাই জানলে তুলকালাম কাণ্ড করবে। ওরা মা ছেলে তোমার কাছে চায় কি আসলে? তুমি সেখান থেকে চলে এসেছ, তাতে ওদের খরচ বাঁচল, খুশি হওয়া দরকার। জানি না, তবে কিছু একটা আছে যেটা আমি জানি না। হ্যাঁ তাই, তারিন একটা নিঃশ্বাস টেনে বলল, চিন্তা করো না। তুমি এখন অভিনবের কাছাকাছি আছো। ওর বোনের মেয়েকে পড়াচ্ছ। আর কি চাই? আশা কপাল কুঁচকে শুধাল, সে কি করবে? আমাদের বাঁচাবে। হেসে বলল তারিন। আশা ফোড়ন কেটে বলল,
হ্যাঁ, আমরা ওর নায়িকা, ও আমাদের উড়ে উড়ে ডিসুম ডিসুম করে বাঁচাতে আসবে, তাই না? কল্পনাতীত কথাটা শুনে তারিন শব্দ করে হেসে উঠল। বাসের যাত্রীরা তাদের দিকে তারা চোখে ঠাড়াঠাড়ি করল মুহূর্তেক। তারিন সেটা লক্ষ্য করে চকিতে একটুখানি মিয়ে গেল, কিন্তু হাসির রেশ লেগে রইল ঠোঁটে। সে আশার দিকে ঘাড় ফিরিয়ে কৌতুকের গলায় বলল, না, ডিসুম ডিসুম করবে না। ওর দুঃখী গলায় এমন একটা সুর তুলবে যেটা শুনে সবাই কাঁদতে কাঁদতে আমাদেরকে তার কাছে সমর্পণ করবে। দারুণ না? এ কথায় আশা তেমন কৌতুক বোধ করল না। ওই বদ গায়কের গলায় এমন সম্মোহনী সুর উঠতেই পারবে না। জেনি ভালো হাসাতে পারে। বেচারি মেয়েটা মেসে একা হয়ে গেল। তবুও আশা কপট হেসে তারিনের কথায় সায় দিল। দারুণ। বিশাল বপুর শক্তিশালী যন্ত্রচালিত বাস গ্রাম অভিমুখে ছুটতে লাগল বিরতিহীন। বাসের চাকার বিবর্তনের সঙ্গে সঙ্গে চোখে ভাসতে লাগল নতুন নতুন বৈচিত্র্যময় সব দৃশ্য। সুদৃশ্য গ্রাম, তনুল মাঠ, নয়নজুলি, অবমুক্ত পাকপাখালি, খোশমেজাজের মানুষ। জীবন চলছে তার মতো করে। ওরা বাসস্টপে পৌঁছাল বিকালের প্রারম্ভে। বাস কন্ট্রাক্টরের চেঁচামেচিতে দুজনে আগে থেকেই তৈরি হয়ে গেল নামার জন্য। এরপর যথাসময়ে বাস থেকে নেমে ওদের ক্ষুধার্ত চোখ একটা রেস্টুরেন্টের অনুসন্ধান করল। একটু দেরিতে হলেও পাওয়া গেল। দুপুরের মরা খিদেটা অসময়ে বিকালে জোর করে টেনে তুলে পেট ভারতে হল। জঠর প্রফুল্ল করে শরীর যখন একটু চাঙা হল, তারা দুজনে বাসস্টপের কাছেরই একটা সরাইখানায় রুম ভাড়া করল। আজ রাতটা এখানেই কাটাবে বলে ঠিক করেছে ওরা। শরীর ক্লান্ত। তারিন গ্রামের পথে এখন বেরোল না। চাচাচাচিরা ফিরতেও দিবে না। উপরন্তু আশাকে এখানে একা ছেড়ে যাওয়াও যথোচিত নয়। কাজেই তারিনকে সহ এখানে থাকবে হবে। কাল সকালে না হয় পরিকল্পনামাফিক একটা ব্যবস্থা হবে। তথাস্তু। পুরো বিকালটা ওরা বিশ্রামে কাটিয়ে সন্ধ্যার শেষাশেষি তারিনের পুরনো এক ছেলেবন্ধু তারিন এখানে এসেছে জানতে পেরে দেখা করার প্রস্তাব দিল। তারিনও আর বসে না থেকে বরং একটু ঘুরে আসার প্রস্তাবটা সহসা প্রত্যাখ্যান করতে পারল না। আশাকে নিয়েই সে বেরিয়ে গেল বন্ধুর সঙ্গে দেখা করতে। এখান থেকে অল্পদূর মাত্র। 5 টাকা টমটম ভাড়া। দুর্ভাগ্যবশত আজ হাটবার হওয়ায় সব টমটম গাড়িগুলো অপর স্টেশনের দিকে চলে গেছে। ওদিক থেকে যাত্রী নিয়ে আসার অপেক্ষা করা ছাড়া অন্য পথ অবশিষ্ট নেই। এছাড়া সিএনজি রিজার্ভ করার মতো তারাও তাদের নেই। সুতরাং অপেক্ষা কর। ঘড়ির কাঁটায় মিনিটের পর মিনিট গড়ায়, কিন্তু কোনো গাড়ি আসে না। এদিকে অপেক্ষারত যাত্রীর সংখ্যায় ধীরে বেড়ে চলেছে। একটা গাড়ি এলেই সবাই হুড়মুড়িয়ে জায়গা দখল করার প্রয়াস চালাবে এমন অবস্থা। ঠিক সে সময় বিরক্তিতে মুখ ঘুরাতে গিয়ে তারিনের দৃষ্টি বন্দী হয়ে গেল অদূরে। সে দেখল অল্প দূরের বাসস্টপ থেকে একজন যুবক এদিকে ছুটে আসছে অনেকটা হাঁপাতে হাঁপাতে। তারিনের অনন্যমনা মুগ্ধ দৃষ্টি লক্ষ্য করে আশাও অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকাল সেদিকে, এবং অনেকটা সঙ্গে সঙ্গে তার সমস্ত আনন্দ মরার মতো রক্তশূন্য হয়ে গেল। বুকের অভ্যন্তরে যেন আষাঢ়ের মেঘপুঞ্জ গুড়গুড় করে গর্জে ওঠল। হৃদয়াভ্যন্তরীণ নির্মল পৃথিবীটা হঠাৎই ঝিনঝিন করে কেঁপে উঠল। আশাও সেদিকে তাকিয়ে আছে দেখে তারিন সুধাল, লোকটাকে চিনো? আশা একটু সহজ হবার চেষ্টা করে একনিমেষ সখীর দিকে তাকিয়ে আবারও সেদিকে ঘাড় ফিরিয়ে বলল, হু, চিনি। লোকটাকে চিনো? আশা একটু সহজ হবার চেষ্টা করে একনিমেষ সখীর দিকে তাকিয়ে আবারও সেদিকে ঘাড় ফিরিয়ে বলল, হু, চিনি। কে? মনির ভাই, রাইসার বড় ভাই। আশা মনে মনে ভীত, কিন্তু বাইরে অবিচল। তারিন উদ্বেগ নিয়ে বলল, গাড়ি এসেছে, চলো আমরা চলে যাই, এই লোক ঝামেলা পাকাবে হয়তো।
ঝামেলা পাকাবে না। সে আমার ক্ষতি চাইবে না। একটু দাঁড়াও বলে আশা নিজেই সামনে এগিয়ে গেল। তারিনও কিছু বুঝতে না পেরে হাবাগোবার মতো গেল পিছু পিছু। দীর্ঘকায় লোক মনির। উজ্জ্বল গায়ের রং। প্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই বলাবলি করে বোনের গায়ের রংটা ভুল করে ভাই পেয়ে গেছে বলেই আবার দুই গালে মৃদু চাপড় খেয়ে তওবা তওবা বুলি কপচায় সভয়। খোদার ভয়। খোদার কি ভুল হয়? সে আশাবরীর এক প্রকার শুভাকাঙ্ক্ষী বলা চলে। এখানে এসেছিল স্টেশনের পাশে অবস্থিত বাবুর্চির বাসায়, যাতে দলবল নিয়ে সে একটু আগেভাগে উপস্থিত হয় বিয়েতে। হঠাৎ করেই আসার মতো কাউকে দৃষ্টিগোচর হতেই সে ডানবাম চিন্তা না করে ছুটে এসেছিল। দূরত্ব যতই ক্ষয় হতে লাগল মনিরের চোখে আসার চেহারা ততই স্পষ্ট আর প্রকটিত হতে লাগল। অবশেষে আশাও যখন এগিয়ে এলো তার দিকে তখন সে বুঝতে পারল, হ্যাঁ, এই আশাবরী। দুজনে মুখোমুখি হতেই জায়গাতে একটা আড়ষ্টতার ভ্যাপসা বাতাস যেন হু হু করে বইতে লাগল। দুই ভাইবোনের কারো মুখে রা নেই। মনিরের মুখে প্রীত হাসি, আশা নির্ভার। অল্প কিছু সময় পর মুখে হাসি নিয়েই মনির খুশি খুশি গলায় বলল, আশা বোন, কোথায় ছিলি? আর কেনই বা চলে গিয়েছিলি? আর এখানে কিভাবে? বলে এদিক ওদিক তাকিয়ে আনন্দ আর অবিশ্বাস মিশ্রিত একটা হাসি দিল সে। আনন্দের আতিশয্যে যেন সে কোনো উপযুক্ত বাক্যই খুঁজে পাচ্ছে না। আশা জবাব দিল, আমি যেখানে ছিলাম সেখানে ভালোই ছিলাম ভাইয়া। চিন্তা করো না, ভবিষ্যতেও ভালো থাকব ইনশাআল্লাহ। মনিরের মুখের হাসিটা অন্তর্হিত হয়ে গেল ধীরে ধীরে। চেহারার ওপর ভর করল আগ্রাসী গাম্ভীর্যতা। চোখের পল্লব সংকুচিত করে সে বলল, ফিরে চল আশা। অনেক ইচ্ছে ছিল তোর আর রাইসার বিয়ে একসাথে ধুমধাম করে দিব। এজন্য বছরের পর বছর ঢাকায় চাকরি করে কাটিয়েছি। এখন অন্তর্গ্লানিতে মনির কথার খেই হারিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে চুপ করে গেল। আশার নিজেরও মনের ভেতর খচখচ করতে লাগল। এই মানুষটা শুধুমাত্র পরিবারের জন্য অহোরাত্র খেটে গিয়েছে একাকী। নিজের দিকেও ফিরে তাকায়নি একবার, অথচ সেই পরিবারই যে আশার স্বেচ্ছা নির্বাসনের মূল হেতু এটা কি করে বলবে সে? না, বলতে তাকে হবেই। আজ না হয় কাল। তবে সেটা আজ নয় কেন? আর ফিরে যাওয়া সম্ভব না ভাইয়া। আমি জানি রাইসার মতো করেই তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ওখানে আর আমার স্থান নেই। এবার আমার পথ আলাদা। মনির সরু চোখে তাকিয়ে আঘাতপ্রাপ্ত গলায় বলল, ছোট থেকে বড় করলাম কি বড় হয়ে নিজের পথ নিজে দেখার জন্য? আশা আকুল গলায় বলল, আল্লাহর দোহাই, ভুল বুঝো না মনির ভাই, আমি পালিয়ে না আসলে ওরা আমাকে জহিরের বন্ধু দীপের সঙ্গে বিয়ে দিয়ে দিত। এখন আমি কিভাবে ফিরে যাব? তাছাড়া আমি ডিপ্লোমা করতে ভর্তি হয়েছি। চাইলেও ফিরে আসা সম্ভব না। মনিরের কাছে এবার ধোঁয়াশা কিছুটা পরিষ্কার হল। দীপের সঙ্গে অভাবনীয় বিয়েটার ব্যাপার এসে আংশিক পরিমাণও অবগত ছিল না। লোকনিন্দায় কিছুটা কানে এসেছিল তা ঠিক, কিন্তু মনির সেসব খুব একটা গা করেনি। পুরো ব্যাপারটা এখন তার কাছে স্ফটিকের মতো স্বচ্ছ ও বিকশিত। সে একটু সময় চুপ থেকে বলল, ওহহ, যা শুনেছিলাম সব তাহলে সত্যি। কিন্তু সমাজের লোকজন এই ব্যাপারে কিছু জানে না কেন? শুধু তোর ঘর পালানোর বিষয়টা কেন হাইলাইট করল? সমাজের লোকজন কিছুই জানে না। ওদের জানানো হয়নি। খালা গোপনে বিয়ে দিতে চেয়েছিল আমাকে। মায়ের ওপর সরাসরি অভিযোগে মনিরকে এক মুহূর্তের জন্য হতাশ দেখাল। তোর কোথাও ভুল হচ্ছে না তো? তোকে বৌদ্ধের ঘরে বিয়ে দিয়ে জহির আর আমার মায়ের কি লাভ থাকতে পারে? আমার সাথে যা হয়েছে তাই তোমাকে বললাম, এরও বেশি কিছু না।
ওরা কথা বলতে বলতে লোকসমাগম থেকে একটু আবডালে এসে গিয়েছিল, তারিনও ছিল সঙ্গে। এদের কথোপকথনের মধ্যে তার কথা বলা সাজে না, কারণেই সে চুপ করে শুনতে লাগল। এবার মনির একটু ধাতস্থ হয়ে ওকে লক্ষ্য করে আশাকে বলল, ওকে। উত্তরটা আশাকে দিতে হল না। তারিন নিজ থেকেই মুচকি হেসে সপ্রতিভ গলায় বলল, আমি তারিন, রাইসার বান্ধবী। মনির ঠোঁট গোল করে মাথা দুলিয়ে বলল, ও তুমি আশার সাথে থাকো? হ্যাঁ, ও আমার সাথেই থাকে, আপনি চিন্তা করবেন না। কথাটা শুনে মনিরের চেহারায় দুশ্চিন্তার ক্ষীণ রেখাটা দ্বিগুণ দীপ্তিময় হল। সে দাঁত দিয়ে অধরের মৃদু মৃদু চাপ দিতে দিতে একটু আস্থাশীল হয়ে মাথা নাড়ল। এরপর আরও বেশ কিছুক্ষণ আলাপচারিতা হল তিন মানুষে। এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে তারিন মনিরকে শুরুতে চিনতে পারেনি, কারণ মনির খুব একটা নিজ বাড়িতে থাকত না। ঢাকাতেই তার পড়াশোনা, পরবর্তীতে ঢাকাতেই তার কর্মস্থল হয়। এছাড়া তারিনও রাইসাদের বাড়িতে দুয়েকবারের বেশি আসেনি। দুর্ভাগ্যক্রমে আশা বোধহয় সেই সময়গুলোতে ঘরের কোনো কাজে ব্যতিব্যস্ত ছিল, যার ফলে আশা আর তারিনেরও দেখা হয়নি আগে। পাঠক মহাশয়গণ আশা করি বিষয়টা হৃদয়ঙ্গম করতে পেরেছেন। তারিনের ছেলেবন্ধু সঙ্গে দেখা করার পরিকল্পনা বাদ দিয়ে ওরা একটা রেস্তোরাঁয় বসে হালকা চাপানি খেতে খেতে অনতিদীর্ঘ অথচ গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করল। মনিরও এখন বুঝতে পেরেছে আশার বাড়িতে ফিরে যাওয়ার কথা এখন অন্যায় আবদার ছাড়া কিছুই নয়। যতক্ষণ না সে এই বিষয়ে পুরোপুরি অবগত হচ্ছে ততক্ষণ সে আশাকে জোর করবে না। শুনে আশাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাল মেহেদি রজনী আর পরশু বিয়ে। তারিন স্বাভাবিকভাবেই বিয়েতে উপস্থিত হবে আর আশা মনিরের সাহায্যে রাইসার সঙ্গে দেখা করেই চলে আসবে, এমনটাই ধার্য হল। অদৃষ্টের লিখনে যদি কুলসুমা কিংবা জহিরের মুখোমুখি হয়েও যায় তবে বড় ভাই এবং বাড়ির কর্তা হিসেবে মনিরের কথার হেরফের করার সাহস কারোরই হবে না। কাজেই আশা আপাতত চাপমুক্ত। তবে অবলা আশা তাদের যে থোতা মুখ ভোতা করে দিয়েছে সেই মুখ সে একবার আড়াল থেকে হলেও দর্শন করতে চায়, দেখতে চায় তাদের কিভাবে নাকের ডগায় দড়ি বেঁধে ঘোরাচ্ছে এই যৎসামান্য আশা। আশার জন্য তাদের কলুষিত আত্মা কতটা উদ্বিগ্নতা দেখতে চায়। পরের দিনটা হোটেলে কোনো মতে কাটিয়ে দিল আশা আর তারিন। তারিনের একটু শরীর খারাপ বলে সে গায়ে হলুদে যাবে না বলে জানিয়েছে। গতকালের দীর্ঘ ভ্রমণের কারণে সকালে ঘুম থেকে উঠেই শরীর ম্যাজম্যাজ করছে তার। মাথায় হয়ে আছে ভারী। এমতাবস্থায় বিয়ে বাড়িতে বেড়ানোর শখ যে কারোরই উবে যাবে। তাছাড়া আশাকে অনিশ্চয়তার মাঝে রেখে সে একা একা বিয়েবাড়িতে যাওয়াও শোভনীয় মনে করে না। ব্যাস, দিনটা সুয়েবসেই ঘটনাবিহীনভাবে কেটে গেল। পরের দিন বেলা 11টার দিকে ওরা আবারও পুরোদমে সাজগোজ করে ওরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আশা ভীষণ সতর্ক ও সুনিপুণভাবে আপাদমস্তক বোরখায় আবৃত করে নিল। কেবল তার সুনয়না, সুস্থির আখি দুটি অনাবৃত রইল। তার পক্ষপল্লবের পিটপিট পলকে পলকে পৃথিবীর বুকে বিস্ময় আর মোহন জিয়ে রাখার জন্য। গতরাতে রাইসার গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে। দুপুরে বিয়ে এবং বৈকালের প্রথম ভাগেই কন্যা সম্প্রদান করা হবে। ওরা সব আগাম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের বন্ধুর ও অপ্রশস্ত রাস্তায় ধরে। রিকশাযোগে প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোর পর পরিকল্পনা মতো মনির ব্যস্তসমস্ত হয়ে ওদের নিতে এলো। একটা ভরসার স্থান পেয়ে ত্রস্ত আশা একটু সহজ হল এবার। দুরু দুরু বুকে সে মনিরের সঙ্গে বাড়ির পেছনে দিক দিয়ে প্রবেশ করে পুরনো রান্নাঘর হয়ে রাইসার ঘরে প্রবেশ করল। আর তারিন স্বাভাবিকভাবেই মেহমান হয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করল। রাইসার মা কুলসুমার হাতে নিজের উপহার সামগ্রী তুলে দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই কথার বানে তার মন জয় করে রাইসার ঘরে অনুপ্রবেশ করল।
রাইসা একটু আগেই বউ সেজে পার্লার থেকে ফিরেছে। রাশভারী সব অঙ্গসজ্জা নিয়ে নিজ কক্ষে নত মাথায় বসে বসে নিভৃতে কি যেন আকাশপাতাল চিন্তা করছিল। আকস্মাৎ দরজা ঠেলে আশাকে ঢুকতে দেখে সে আনন্দে আপ্লুত হয়ে ঝনঝন শব্দে দৌড়ে এসে আকাশে জড়িয়ে ধরল। কপলের ওপর আনন্দশ্রুর ধীরতম ধারা বইয়ে দিয়ে সে সুধাল, কেমন আছো? তারিন কোথায়? এত রিস্ক নিয়েও তুমি আসলে শেষ পর্যন্ত? আশা এই প্রথম স্বেচ্ছায় রাইসাকে দুহাতে পেঁচিয়ে আলিঙ্গন করে বলল, ভালো আছি। মনির ভাই না থাকলে বোধহয় শেষ পর্যন্ত আসার সাহস হতো না। যতই রাস্তা কমে আসছিল ততই ভয় বাড়ছিল আমার। রাইসা আবারও সুধাল, তারিন কোথায়? ওরা আলিঙ্গনচ্যুত হল ধীরে ধীরে। আশা নিজের হাতের আঙুলে ঝুলন্ত প্যাকেটগুলো রাইসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ও এসে পড়বে এখন। নাও, এগুলো তোমার। যেদিন আমার সামর্থ্য হবে সেদিন এর চেয়ে ভালো কিছু দিব। রাইসার মুখ অন্ধকার হল নিমেষে। সে অভিমানক্ষুণ্ণ কণ্ঠে বলল, আমি কি এগুলো চেয়েছি তোমার কাছে? কি দরকার ছিল বলো তো শুধু শুধু টাকা নষ্ট করার? আমি তো আরও ভেবে রেখেছি তুমি ইঞ্জিনিয়ার হলে আমাকে ফ্রিতে একটা বাড়ির নকশা করে দিবে। আশা হালকা হেসে রাইসার কাঁধ স্পর্শ করে বলল, আচ্ছা তাও হবে, ইনশাআল্লাহ। এখন যা দিয়েছি চোখ বন্ধ করে নাও এগুলো। আচ্ছা নিলাম, হাসল রাইসাও। ঠিক সে সময় তারিন এসে ঘরে ঢুকল আর মনির ভাই ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, একটু তাড়াতাড়ি করো, আমি ততক্ষণে জহিরার মাকে ব্যস্ত রাখছি, এদিকে যাতে না আসে। তারিন আর রাইসা পরস্পর কুশলাদি বিনিময় করল। আর আশা মৃদু তালে হেঁটে রাইসার তথা তার ঘরটিকে বীক্ষণ করতে লাগল, ছুঁয়ে দেখতে লাগল প্রতিটি বস্তু। পূর্বে এই ঘরে তারও সমান অংশীদারত্ব ছিল। কত বিস্মৃত অবিস্মৃত স্মৃতিই না জড়িয়ে আছে এই ঘরের প্রতিটি রন্ধ্রে, প্রতিটি স্থানের পড়তে পড়তে। যেখানে সুখের চাইতে অসহনীয় নীরব দুঃখী ছিল বেশি। ঝরঝরে কান্নার চেয়ে বোবা কষ্টের সফেন ফেনিয়ে উঠেছিল অধিক। এই খাট, এই টিপয়, এই আলমারি, এই মোজাইক পাথরের মেঝে সমস্ত কিছুই তো কতকালের সব ঘটনার চাক্ষুষ সাক্ষী। ঘরের প্রতিটি স্থান পুঙ্খানুপুঙ্খ পরখ করতে করতে আশা ভাবনাবিধুর গলায় জনান্তিক করল, ইস, আরেকটা দিন যদি একসাথে থাকতে পারতাম রাইসা। তোমাকে কত অবহেলাই না করেছি। অথচ তোমাকে চিনতে পারলাম তখন, যখন এখানে আমার সময় ফুরিয়ে এলো। রাইসা আর তারিন বাক্যালাপ করছিল খাটের নিচে পা ঝুলিয়ে বসে। আশার কথাটা দুজনেরই কর্ণগোচর হল অতি সহজে। রাইসা বলল, সবার কপালে তো সব থাকে না, এটাই কপালে ছিল। আশা সরে এসে বসল ওদের পাশে। ঠিক বলেছ। আচ্ছা, তুমি কি সত্যিই বিদেশে চলে যাবে? এ কথায় রাইসা একটু মরা গলায় বলল, তাই তো শোনা যায়। রাইসা উন্মনা হচ্ছে দেখে তারিন প্রসঙ্গ ঘুরিয়ে বলল, ভালো তো, তা জামাই পছন্দ হয়েছে? হ্যাঁ। রাইসার মুখ ঈষৎ আরক্ত হল। সরমনমিত মাথাটা সে দুলাল উপরে নিচে। অর্থাৎ পছন্দ হয়েছে। আশা খুশিতে আটখানা হয়ে ওর গায়ে ঝাপটা দিয়ে বলল, বাহ, খুব ভালো, সুখে থাকো, আমাদের ভুলে যেও না আবার। তিন সখীর রসালে কথাবার্তা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত হল না। দরজার কাছে নতুন বউকে দেখতে উতলা সবাই। মনিরের আর সাধ্যি নেই দরজার সামনে পাহারা দেয়, অধিকন্তু তারও অনেক কাজ পড়ে আছে। বড় ভাই হিসেবে তার দায়িত্ব কম নয়। কাজেই একটু তাড়াতাড়ি আশাকে সাশ্রুলোচনে বিদায় নিতে হল। তারিন রয়ে গেল। একেবারে কন্যা সম্প্রদান পর্ব দেখেই সে যাবে। ভুলবশত মনিরের আর আশার সাথে যদি তারিনকেও কেউ দেখে নেয় তবে সব জলে যাবে।
রাইসার ঘর থেকে বেরিয়ে ঠিক যেভাবে আশাকে মনির নিয়ে এসেছিল এবারও সেভাবেই তাকে সবার অগোচরে সে মূল রাস্তায় পৌঁছে দিল। এরপর চারিপাশে একবার পরখ করে দেখে বলল, এদিকে সব ঠিক হলে আমি তোকে নিতে আসব। তোর ঠিকানাটা দে। আশা ইতস্তত করল। মেসের ঠিকানা দিয়ে বিপদ আমন্ত্রণ করার ইচ্ছে তার নেই। আমি ফিরে আসতে চাই না মনির ভাই। মনির কিছু একটা বলতে উদ্যত হতেই চোখে পড়ল উল্টো রাস্তা ধরে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসছে জহির। আশ্চর্য, সে এখানে কেন? তাকে তো মনির একটা কাজ দিয়ে এসেছে। এতে তাড়াতাড়ি তো তা শেষ হবার নয়। তাহলে কি কেউ বলে দিল আশার এখানে উপস্থিতির কথা? মনির একসাথে শঙ্কিত এবং বিরক্ত হল। মনিরের দৃষ্টি অনুসরণ করে আশাও সেদিকে তাকিয়ে জহিরকে দেখে পিলে আতকে উঠল। ভয়ের কুহকি জাল তার সারা শরীরকে নিসার করে ফেলল। জহির বড় ভাইয়ের সামনে এসেই বাক্য ছুড়ল, ভাই, তুমি এখানে? আর আম্মাকে তোমাকে খুঁজতেছে। বিরক্তি নিয়ে প্রশ্ন নিক্ষেপ করল মনির। কেন, কি হইছে? আশা তখন ভয় মনিরের পিঠের কাছে এসে আশ্রয় নিয়েছে। জহির কাছে এসে ভাইয়ের পাশে একটা মেয়েকে দেখে আর চোখে তাকাল। সঙ্গে সঙ্গে চোখ দেখেই চিনে ফেলে ডগমগ করে তাকাল সে। ভাই, এটা আশা না? ও এখানে কি করে? হ্যাঁ, বলেই জহির দাঁত খিচিয়ে উঠল। সেকেন্ড না গড়াতেই সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে আশার হাত ধরে পড়ে টেনে হিচড়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল আশার গালে, নিকাবের ওপর। বেসামাল হয়ে আশা ছিটকে পড়ল মাটিতে। মুখ ফুটে বেরিয়ে এলো অস্ফুট আর্তনাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মনির ভীমনাদে হুঙ্কার ছাড়ল, জহির, আমার সামনে তুই ওর গায়ে হাত তুললি কি করে? কি সমস্যা তোর? জহির অটল গলায় ভুলুণ্ঠিত আশার দিকে তর্জনী দেখিয়ে বলল, ভাই, ও ঘর ছেড়ে পালাইছে, আমাদের মানসম্মান নিয়ে খেলছে। ওকে জানে মেরে ফেলদ উচিত। বলেই সে আবারও আশাকে মারতে উন্মুখ হল। মনির উন্মত্ত ভাইয়ের বক্ষস্থল জোর দিয়ে আটকে দিয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগাল তৎক্ষণাৎ, ফিসফিস করে বলল, আমি সব জানি। তোকে পড়ে সব বলবো। আজকে তোর বোনের বিয়ে। বরপক্ষ চলে আসবে এখন। কোনো ঝামেলা হলে তোর বোনের নামেই কলঙ্ক রটবে। বুঝিস কিন্তু। মাথা ঠান্ডা রাখো, আমি ওকে একটা জায়গায় নিয়ে রাখছি। পরে এই ব্যাপারটা দেখব। যা তুই এখন। বলে বুকের চোখ টিপে আশ্বস্ত করে জহিরের বুকের ওপর মৃদু মৃদু চাপড় দিল সে। জহির এতেই গলে গিয়ে আশার দিকে এক পলক বিষদৃষ্টি নিক্ষেপ করে ফিরে গেল বুনো মোষের মতে ফোঁস করতে করতে। আশা তখন ভূতগ্রস্তের মতো উঠে দাঁড়িয়েছে। অনভিপ্রেত আঘাতটা তার বাহ্যজ্ঞান পুরোপুরি লুপ্ত করে দিয়েছে। মনির দুর্বিনীত চরিত্রের ভাইয়ের উগ্রভাবে চলে যাওয়ার পানে কয়েক পল তাকিয়ে থেকে একটা ছোট নিঃশ্বাস ফেলে আশার দিকে তাকাল। ঘাড় বাঁকিয়ে বলল, চলো তোমায় রিকশায় তুলে দিয়ে আসি। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও এখান থেকে। আর আমার নাম্বারটা রাখো। সময় হলে তোমাকে ফিরে আসতেই হবে। ভালো করে পড়াশোনা করো। ইত্যাদি উপদেশ বাক্য আশার মনটাকে আরো ভারী করে তুলতে লাগল। এসব শোনার চেয়ে কান কেটে ফেলে দেওয়া উত্তম বলে মনে হল তার কাছে। কিন্তু এতক্ষণ পর সে খেয়াল করল কালো নিকাবের নিম্নাংশ ঠোঁট উদ্গীর্ণ রক্তে সপসপ করছে। জহিরের হাতের বেগ এতই প্রবল ছিল যে চরের দমকে নিচের পাটির একটা দাঁত ফুঁড়েছে অধরের প্রান্তে। পলে পলে নিচের ঠোঁটটা যেন ভ্রমরের কামড়ের মতো স্ফীত আর বিশ্রী হতে লাগল। তবুও টুশব্দ না করে আশা নিরাপদে সরাইখানায় ফিরে গেল। অপেক্ষা করতে লাগাল তারিন কখন আসবে। আশার জন্য নরকতুল্য এই গ্রামে আর এক মুহূর্তও নয়।
সেদিন রাতের বাসেই ওরা চট্টগ্রামের পথে রওনা দিল। আশার মুখে সব শুনে তারিন আশাকে ধিক্কার দিয়ে ওঠল এই বলে, সে কেন একটা চর কষে দেয়নি অভব্য জহিরকে? ধিক্কারের জবাবে আশা কিছু বলেনি। কি আর বলার ছিল? নিজের অক্ষমতার কথা মুখ বুঝেই শুনে যেতে হয়। অহেতুক ঠাট দেখান চলে না। এতে কোনো ফল তো হয়ই না, বরং আরও অপদস্থ হতে হয়। এদিকে রাইসার বিয়ে সমাপ্ত হওয়ার পর জহির তার অগ্রজ মনিরের সঙ্গে কথা বলে বুঝতে পারল ভাই দুপুরে তার সঙ্গে প্রবঞ্চনা করেছে এবং হাতের নাগালের আশাকে আবারও পালাতে সাহায্য করেছে। সেই সময় দুই ভাইয়ের এক প্রকার বাগযুদ্ধ লেগে যায়। এক পর্যায়ে সুসংহত মনির যখন আর ছোট ভাইয়ের উগ্রতা সইতে পারল না, তখন জহিরকে একটা জোর চপেটাঘাত করে বসল। জহির উন্মত্তের মতো তার বন্ধুদের ডেকে নিয়ে আসার খোঁজে বেরিয়ে পড়ল। পুরো ঘটনায় কুলসুমা খাতুনের কোনো ভূমিকাই ছিল না। তিনি বেশ জানেন মনিরের হাতেই এই সংসার। তার কর্মের বিরোধিতা করা মানে মা হয়ে নিজ হাতে সংসারে আগুন দেওয়া। যা করার তিনি কোনো প্রকার শোরগোল ছাড়াই করতে চান। তার ছোট ছেলেটা হয়েছে এক নাম্বারের বোকাচণ্ডী। বড় ছেলেটা তো ছোট থেকেই আশার ওপর প্রসন্ন। এই খেলায় সে খলনায়ক। কুলসুমার স্বামী মরণকালে বলে গিয়েছিলেন, আশাকে যেন দেখে রাখা হয়। তার অকল্যাণ তো এই পরিবারের অকল্যাণ। একটা ছিচকে মেয়ের জন্য এই পরিবারের অকল্যাণ কখনোই হতে পারে না। আর তাছাড়া সে যাক, অত ভেবে কাজ নেই। জহির আশাকে খুঁজে পায়নি। শুক্রবারের ছুটির দিনে এত বোরকা পরিহিতা নারীর মাঝে আশাকে খুঁজে পাওয়া দুষ্কর নয়, অসম্ভবই ছিল। তার যদি ক্ষমতা থাকত তবে সবার নিকাব উল্টে উল্টে দেখত। এখন সেটা করতে গেলে গণপিটুনি খাওয়ার সম্ভাবনা শতভাগ। যা হোক, আশা আর তারিন পরের দিন ভোরের দিকে যথাযথভাবেই চট্টগ্রামে ফিরে এলো। ফিরেই সে তার দৈনন্দিন কাজগুলোতে আবারও নিযুক্ত হল। ফেরার দিনই দুপুরে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘুম দিয়ে বিকালের দিকে দুলুকে পড়াতে রওয়ানা দিল। মনে মনে আয়াতুল কুরসি পড়ে দোয়া করল যাতে বদগায়কের সঙ্গে দেখা না হয়। বাড়ির মূল ফটকে পৌঁছতেই দারোয়ান দরজা খুলে দিল। আশাবরি আজ বোরকা পরেনি। গতকাল জহিরের চর খেয়ে এসে যখন মাটিতে ধরাশায়ী হয়েছিল তখন রাস্তার ইটের শ্যাওলা লেগে কালো বোরকায় সবুজাব দাগ বসে গিয়েছিল। বিধায় সেটি এখন পরিত্যক্ত হয়ে ঘরের কোণে ধোয়ার অপেক্ষায় আছে। এ কারণে আজ আশার সর্বাঙ্গে আস্পৃশ্য এক অস্বস্তি বিশদভাবে দতিত হচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে অপরিচিত লোকচক্ষুর আড়াল হতে পেরে সে যেন একটু স্বস্তি ফিরে পেল। বুকের ভেতর মৃদু কাঁপুনিটা স্থির হল। স্বস্তির নিঃশ্বাসটা মুক্ত করার আগেই সে সিঁড়ি বেয়ে তেতলায় ছুটল। ঘুমানোর কারণে এমনিতেই আসতে দেরি হয়ে গেছে। আর দেরি করার উচিত হবে না। কিন্তু তেতলার ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল বাজিয়ে অগত্যা শ্রান্ত হয়ে আশা নিচে ফিরে এলো। কেউ দরজা খুলল না। এত কষ্ট করে এতদূর হেঁটে আসাটা বৃথাশ্রম হল মনে করে আশা নিচতলার সিঁড়ির ল্যান্ডিংয়ে নেমে ডানে বামে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। পাছে কেউ ডাকে সেই আশায়। ভেতরে কেউ আছে কি নেই তা বুঝার সাধ্যও নেই। আশাবরি নিরস মুখে দাঁড়িয়ে ইতস্তত হাঁটাহাঁটি করে প্রমাদ গুনতে লাগল। সে সময় আকস্মাৎ পেছনের দরজাটা কটাস করে খুলে গেল। হাই তুলতে তুলতে পেছনে দুই হাত উঁচিয়ে আড়মোড়া ভেঙে স্টুডিওর পাশের রুমটা থেকে বেরিয়ে এলো অভিনব। আশাবরির মাথায় ছিল না যে সে বাঘের খাঁচার সামনেই দাঁড়িয়ে আছে। এত ভুল হয় কি করে? অভিনব আশাকে দেখেই নিজের আলস্য ভাব ছেড়ে চোখ পাকিয়ে বলল, ও মা, ঘরছাড়া কন্যা? ব্যাপার কি? চুরিটুরি করার মতলব ছিল নাকি? আশা পড়ল দুর্বিপাকে। সে চোখ নামিয়ে বলল, না, দুলুকে পড়াতে এসেছি। ওরা নেই। পতেঙ্গা গেছে। সন্ধ্যার দিকে চলে আসবে। এসো আপাতত আমার ঘরে।
বলে নিজেই আবার ঢুকে পড়ল সেই ঘরে। আশা কয়েক সেকেন্ড দ্বিধান্বিত চিত্তে সেখানে ইতিউতি করে অবশেষে নিঃশ্বাস বন্ধ করে ঢুকে পড়ল। ঘরময় অনাঘ্রাত একটা সুঘ্রাণ ব্যাপৃত। আশার মনটা নির্মল পবিত্রতায় ছেয়ে গেল। অভিনব ততক্ষণে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এলো। দুপুরে দেরি করে খাওয়ার পর অসময়ে একটু চোখ লেগে এসেছিল তার। আশা জুতা খুলে ঘরে ঢুকল। বসল গায়কের বাঁ হাতের ইশারা করা পুষ্ট সোফাটার ওপর। অভিনব খাটের পাশ থেকে গিটারটা হাতে নিয়ে একটা নান্দনিক বেতের মোড়া টেনে আশার সামনে বসল, মুখোমুখি। গিটারটা যত্ন সহকারে রাখল কোলের ওপর, আলতো করে বগলের নিচে। এরপর গিটারের তারে আলগোছে আঙুল চালিয়ে একটা ঝংকার তুলে না তাকিয়েই বলল, তারপর বলো বিয়ে কেমন খেলে? ভালো। আশা নতমুখী। বেশ বলে অভিনব মুখ তুলে তাকাতেই আশার স্ফীত ঠোঁট দেখে ঈষৎ সম্মুখে ঝুঁকল সে। জননী যেমন তার ছোট্ট সন্তানের চিবুক চেপে ধরে চুল সিথি করে দেয়, অভিনব ঠিক সেভাবে হাত বাড়িয়ে আশার সুকোমল চিবুক চেপে ধরে ডানে বামে ঘুরাল মাথাটা। এরপর হুট করে ছেড়ে দিয়ে সমবেদনা প্রকাশ করে বলল, ঈশোস, ঠোঁটে কি ভিমরুল চুমু দিয়েছে নাকি বল্লা? বদ গায়কের এহন আচরণে আশাবরী ঈষৎ নত মাথায় চরম বিব্রতবিপন্ন চোখে তাকিয়ে থাকল কয়েক মুহূর্ত। এরপর গতকালের ঠোঁটের আঘাতের দৃশ্যটা মনে করে উন্মনা হয়ে বলল, মানুষে। অভিনব চমকে ওঠার ভান করল। তারপর গিটারের তারে আশু আঙুল খেলিয়ে জোরে ঝংকার তুলে আশার আনমনা টুটিয়ে দেবার প্রয়াস করে বলল, মানুষে চুমু দিয়েছে? ঘরছাড়া কন্যা এরই মধ্যে প্রেমিক জুটিয়ে ফেলেছে? খুশির সংবাদ। বিয়ে দিয়ে দিতে হয় তাহলে। আশার বক্ষরন্ধ্রের নদীর কূলে যেন ছলাৎ করে একটা খরস্রোত এসে সবলে আছড়ে পড়ল। তৎক্ষণাৎ সে আগে পিছে চিন্তা করে বুঝতে পারে শুভাশুভ জ্ঞানহীন হয়ে কি অশিষ্ট ইঙ্গিত সে দিয়েছে। ভুল শুধরে সে তাড়াতাড়ি বলে ওঠল, না না, জহির ভাই মেরেছিল। অভিনব জানত এমন কিছুই ঘটেছে বা ঘটবে। এই কয় মাসে মেয়েটার অর্বাচীনতা সম্পর্কে তার যথেষ্ট পক্ক ধারণা হয়ে গেছে। মেয়েটা রূপবতী, গুণবতী, কিন্তু বুদ্ধিমতী নয়। এমন সব বিষয়ে সে জড়িয়েছে যেখানে নির্বুদ্ধিতার মূল্য তাকে পদে পদে দিতে হবে। জহির এসেছিল আমার কাছে। ওকে তাড়িয়ে দিয়েছি। তুমি সাবধানে থাকো। তুমি যে চট্টগ্রামে আছো সেটা ও জেনে গেছে। চকিতে আশার হৃৎপিণ্ডের রক্ত চঞ্চল হয়ে ওঠল। সে চক্ষু বিস্ফারিত করে কাতর গলায় বল ওঠল, এখন কি হবে? অভিনব মুখ বাঁকিয়ে হেসে বলল, কিছু হবে না। তুলির নাম্বারটা দিচ্ছি তোমাকে। কোনো সমস্যা হলে ওকে জানাবে। আর তুমিও একটা ফোন কিনে নাও তাড়াতাড়ি। এই যুগে ফোন ছাড়া চলা যায়? আশা মনে মনে বলল, খাওয়া পড়ার টাকার যোগান দিতে খেটে মরি, আবার মোবাইল কেনা। কিন্তু মনের কথাটা মনেই কবর দিয়ে কিছুটা আশ্বস্ত গলায় বলল, আচ্ছা, কিনব। হু, গুড। খাটের ওপর অভিনবের ফোনটা বিপ বিপ করে কেঁপে উঠল। অভিনব উঠে গিয়ে ফোন রিসিভ করে কানে দিল। যুথিকার ফোন। সেদিনের পত্রিকার মিথ্যা প্রেমের জনশ্রুতি আপনিই থেমে গেল। অভিনব কিংবা যুথিকা কেউই এ নিয়ে উচ্চবাচ্য করেনি। তবে অভিনবের ক্ষীণ সন্দেহ, এই কাজ যুথিকারই। যুথিকার প্রতিটি আচারাচরণ, বাচনভঙ্গিতে অভিনবের প্রতি বিশেষ দুর্বলতার নিদর্শন রেখে যায়, যেটা অভিনবের সন্দেহের মূল নিমিত্ত। দেশের এত বড় একজন অভিনেত্রী নিশ্চয়ই তার দুর্বলতার কথা সরাসরি জানাবে চাইবে না। নিজের ঠাটবাট বজায় রাখার জন্য সে অবশ্যই চাইবে অপরপক্ষ থেকেই হাতছানি আসুক। এরপর না হয় প্রণয়ের অমৃত সুরা পান করা যাবে। কিন্তু অভিনব তো তার ব্যাপারে যথেষ্ট ভাবলেশহীন।
রতি পরিমাণ আশকারা সে দেয় না কাউকে। যুথিকা অভিনবকে জানালো অল্প কিছুক্ষণের মধ্যেই সে আসছে এখানে। চট্টগ্রামে তার শুটিং ছিল। অভিনব ঠিক আছে আসো বলে ফোনটা রেখে দিল। ঠিক সে সময় আশার মনে হলো এখানে আর বসে থাকা উচিত নয়। তাছাড়া ক্লান্তশ্রান্ত হয়ে বেরিয়ে এসে দুলুর মতো ফাঁকিবাজ স্টুডেন্ট আজকের মতো পড়তে চাইবে বলে মনে হয় না। ভেবে আশা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি যাই তাহলে আজ। অভিনব মন ভোলানো মিষ্টি হাসি হেসে বাধা দিয়ে বলল, বসো বসো, তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সেই হাসিই বলে দিল খুব তাড়াতাড়ি আশা অন্য একজনের সামনে অপদস্থ তথা হাসির পাত্র হতে যাচ্ছে। সুতরাং এখান থেকে বেরোনো আবশ্যক। গায়ক তাকে অঢেল সাহায্য করেছে, তাই সে তাকে বকতেও পারে, যা খুশি করতে পারে। কৃতজ্ঞতার জায়গা থেকে অতটা খারাপ বোধ হয় না। কিন্তু বাইরের একজন এসে হাসিতামাশা করবে এটা আশা সহ্য করতে পারবে না। তার ভীষণ কান্না পাবে। আচানক আশার মনে পরিত্রাণ পাওয়ার জন্য শুভবুদ্ধির উদয়াচল হল। সে বলল, কে আসবে? আপনার প্রেমিকা? উইয়ে সুন্দরী। কে বলতে পারে আশা এর হাত থেকে বাঁচার জন্য এমন স্থূল রসিকতা করতে যাবে। কথাটা শুনে অভিনবের ঠান্ডা মাথায় যেন ছ্যাট করে অগ্নিস্পর্শ হল। সে জাজ্জল্যমান চোখে তাকিয়ে গনগনে গম্ভীর বলল, আশাবৃ, আমার সঙ্গে কি তোমার মশকরার সম্পর্ক? যাও, চলে যাও। একটু নিশ্চুপ থেকে দরজার দিকে হাত ছুঁড়ে শেষোক্ত বাক্যটা বলল অভিনব। আশার মুখমণ্ডল বরিশনের দিনে ঘনায়মান সন্ধ্যার মতো তমসাচ্ছন্ন হল। বুঝল, নিষ্কৃতি পাওয়া যাবে বটে, কিন্তু গায়কের সদাশয় মন যে বিকিয়ে গেল তার বিরুদ্ধে। পরে কি বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতটা গুটিয়ে নিবেন তিনি? ভবিতব্য সমস্ত বিপদের কথা মনে হতেই তার চোখের বারান্দা ছাপিয়ে জল গড়াল। নিজেই দোষ করে বোকা মেয়েটা চোখের পানি ফেলছে দেখে অভিনব আরও তিক্তবিরক্ত হয়ে বলল, কি মুশকিল, কাঁদছ কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? যাও, বেরিয়ে যাও প্লিজ। আই সি, গেট আউট। অভিনব আবারও গর্জে দাবড় দিল। আশা বালিকার মতো বপু কাঁপিয়ে চমকে ওঠে রুদ্ধ কণ্ঠে বলল, যাচ্ছি তো। হু যাও। বেয়াদব। অস্ফুটে উচ্চারণ করল অভিনব। আশা তার অসহায়, নিকষ কালো চোখের তারাদয় একত্রে অভিনবের দিকে মেলে ধরে যন্ত্রচালিতের মতো দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। মূল ফটকের দিকে হাঁটতে হাঁটতে আশার মনে হল, ঈষৎ কাল পড়াতে আসব কি না তা তো জিজ্ঞেস করা হয়নি। আমাকে অকারণে বকার জন্য আল্লাহ তোমার বিচার করবে বদগায়ক। তোমার গলা শুকিয়ে চিমসে যাক। এর চেয়ে খারাপ ভর্ৎসনা আশার মনে এলো না। পাছে গায়কের কঠিন কিছু হয়ে যায়, তখন তাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? যুথিকা গাড়ি থেকে নেমেই দেখতে পেল একজন চিত্তহারিণী, অতুল তনুশ্রী স্বপন্য রমণী অভিনবের বাসা থেকে অশ্রুসিক্ত চোখে বেরিয়ে যাচ্ছে। যে ভালো মানুষ নিয়ে সে অভিনবের কাছে এসেছিল তা যেন নিমেষেই বিষক্রিয়ায় বিষিয়ে উঠল। চলবে।